সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 130তম এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পের অনুষ্ঠানে আমার এই চেয়ারটাতে বসে আমি 130 জনের বাস্তব জীবনের গল্প পড়েছি। তো ওই 130 জনের বাস্তব জীবনের গল্প পড়ার পর আমার কাছে একটা ব্যাপার মনে হলো যে এই দুনিয়াতে একটা মানুষ তখনই অনেক বেশি কষ্ট পায় যখন তার হৃদয়টা সে অনেক বেশি নরম করে ফেলে। আপনার এই সমাজে আপনার হৃদয়টা যত বেশি নরম হবে, আপনি যত নরম মনের অধিকারী হবেন, আপনি যত কোমল হৃদয়ের অধিকারী হবেন, আপনি নিষ্ঠুর সমাজে ঠিক ততটাই বেশি কষ্ট পাবেন। আপনার হৃদয়টা যত কোষ্ঠী পাথরে গড়া হবে, আপনি যত কঠিন হৃদয়ের অধিকারী হবেন, আপনি এই দুনিয়াতে ততটাই ভালো থাকবেন। প্রিয় বন্ধুগণ, আমি একটা ছোট্ট ঘটনা বলি। আপনারা অনেকেই দেখবেন যে শীতকালে পুকুর পাড়ে দোরা সাপ শুয়ে থাকে। খুব খেয়াল করে দেখবেন যে দোরা সাপটা শুয়ে থাকে যখন সূর্য ওঠে তখন। তো একদিন আমি আর আমার একটা বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ও দেখলো যে একটা দোরা সাপ শুয়ে আছে। আমি বললাম যে, ও আমাকে বলে যে আপন দেখ সাপটা মরে গেছে। তা আমি কিছু বলি না। ওখানে গেল, যাওয়ার পরে ও পা দিয়ে যখন সাপটাকে না দিচ্ছিল, সাপটা তখন উঠে ওকে কামড় মেরে দিল। মানে ও চিল্লে উঠলো। আমি 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 বললাম যে কিরে, তুই না বলি সাপ মরা? বলে যে না রে বন্ধু, মরা ছিল না, মরার ভাঙ ধরে শুয়েছিল। ঠিক তেমনি আমাদের এই সমাজে এরকম অসংখ্য মানুষ আছে যারা ওই বিষাদর সাপের মতো, যারা ওই দুষ্ট সাপের মতো মরার ভাঙ ধরে শুয়ে আছে। আপনি তাদেরকে যখন সাহায্য সহযোগিতা করতে যাবেন, উল্টো আপনাকে ওই সাপের মতো ছোবল বসিয়ে দেবে, যেমনটা ঘটেছিল আজকে সোহেল ভাইয়ের জীবনে। আজ আমি কক্সবাজারের বাসিন্দা সোহেলের বাস্তব জীবনের গল্প প্রচার করতে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, সোহেলের জীবনের গল্পটা অনেক মর্মান্তিক একটা গল্প। আমি আশা করি গল্পটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন। চলেন সবাই মিলে শুনে আসি সোহেলের জীবনের বাস্তব গল্প। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সোহেল, আমার বাড়ি সমুদ্রনগরী কক্সবাজার। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে আমার নানা নানি সহ আমার মামা মামি, এছাড়া আছে আমার বয়সী মামাতো ভাই। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন আমি কেন আমার নানু বাড়ির পরিচয় দিলাম। কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে আমার নানু বাড়িতে বড় হয়েছিলাম। আমার যখন 4 বছর বয়স তখন আমার আব্বা হঠাৎ করে মারা যায়। আমার বাবা যখন মারা যায় তখন আমার নানা নানি আমার মাকে তাদের বাড়িতে নিয়ে আসে। আর আমার নানু বাড়িতেও তেমন কেউ ছিল না, ছিল শুধু আমার নানা নানি আর এছাড়া আমার একটা মামা। আর আমার নানা নানি আমার মাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো, যার জন্য তারা আমার মাকে ইমিডিয়েটলি আমার বাবা মারা যাওয়ার সাথে সাথে তাদের বাড়িতে নিয়ে আসে। আর আমার মা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। কিশোরী থাকা সত্ত্বেও আমার মা আমার মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় কোনো বিয়ে করে নাই আমি কষ্ট পাবো বলে, যার জন্য মা আমাকে অনেক ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করে। ছোটোবেলা থেকে আমি পড়াশোনার প্রতি যথেষ্ট মেধাবী একজন স্টুডেন্ট ছিলাম। আমার মামাতো ভাই আমার চেয়েও প্রায় 3 বছরে বড়, কিন্তু আমার ওই মামাতো ভাইটা পড়াশোনার প্রতি মোটেও ভালো ছিল না। ও প্রচুর পরিমাণ দুষ্টমি করতো, অনেক ফানি করতো, মজা করতো। আর আমার মামা মামি ওকে প্রচুর পরিমাণ মারতো। তাকে সবসময় বলতো যে এই যে দেখ সোহেল কত সুন্দর করে পড়াশোনা করে, কত সুন্দর করে মাথা আঁচড়িয়ে স্কুল ড্রেস পরে স্কুলে যায়, অথচ তুই স্কুলে যেতে চাস না। ছোটোবেলা থেকে আমি দেখতাম যে পড়াশোনার প্রতি যথেষ্ট অনিষ্ঠা, কখনো পড়াশোনা করতে চাইতো না। তো যাই হোক, এইভাবে আমি পড়াশোনা করতে করতে একটা পর্যায়ে আমি আমার কক্সবাজারের অজপাড়াগের একটা স্কুল থেকে এসএসসি পাস করি। আমি যখন এসএসসি পাস করি, তো এসএসসি পাস করার পরে এবং এসএসসিতে আমি অনেক ভালো একটা রেজাল্ট করি। আমার মামাতো ভাই এর আগে এসএসসি পরীক্ষা দেয়, কিন্তু সে এসএসসিতে ফেল করার পরে সে আর পড়াশোনা করে না, এখানে সেখানে ঘুরে ফিরে বেড়ায়। আর মামার ছোট দোকান আছে, ওই দোকান থেকে যে পরিমাণ টাকা উপার্জন, এটাতে ওদের সংসারটা ভালোই চলতেছে। আর আমার মামা যে শুধু ওই সংসারটা চালায় তাও না, আমার মামা কিন্তু আমাদের সংসারটাও চালায়। আর এছাড়া আমার নানার কিন্তু প্রচুর পরিমাণ সয় সম্পত্তি আছে। মানে আমার কাছে মনে হয় যে ওই এলাকাতে আমার নানার সবচেয়ে বেশি সয় সম্পত্তি। এগুলা বর্গা দিয়ে, এগুলো বন্ধক দিয়ে আমার মামা প্রচুর পরিমাণ টাকা পায়। তো সেই টাকা দিয়ে আমাদের সংসারটাও চালায়, মামা নিজের সংসারটাও চালায়। তো একটা পর্যায়ে আমার মা কিন্তু আমাকে মাঝে মাঝে বলে যে তুই কিছু একটা করার জন্য চেষ্টা কর। আমার একটা ব্যাপার মনে আছে, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন একবার টিউশনি করার জন্য গেছিলাম। তো টিউশনি করতে গেছিলাম, কীভাবে যেন আমার মামা খবরটা পায়। মামা খবর পাওয়ার পরে মামাকে বলে দিচ্ছে যে খবরদার, আজকে বলে দিচ্ছে আর কখনো বলবো না, এরপরে কিন্তু মারবো। আমি যে তার কখনো না শুনে তুই টিউশনি করতেছিস, আমাদেরকে টাকা পয়সার অভাব, যে তোর টিউশনি করা লাগবে, আমরা তো তোকে পড়াশোনা করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা দিচ্ছি, আজকের পর থেকে আর কোনো টিউশনি করবি না, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবি।
তো যাই হোক, মামা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে এবং মামানিও আমাকে খুব ভালোবাসে। মামাতো ভাইটা যে ভালোবাসে না সেটাও ঠিক বলা যাবে না। আমার মামাতো ভাইটা আমাকে প্রচুর ভালোবাসে, কিন্তু একটু দুষ্ট। কী করা, মাঝে মাঝে হয় না যে পরিবারে এমন একটা দুষ্ট ছেলে থেকে যায়। তো এইভাবে দিনগুলো পার হচ্ছে। আমি ওখানকার একটা কলেজে ভর্তি হই। এসএসসি পাস করার পর একটা কলেজে ভর্তি হই। তো কলেজে যখন আমি ভর্তি হই, হয় না যে কলেজে প্রচুর পরিমাণ ফ্রেন্ড থাকে, অনেক ছেলে ফ্রেন্ড থাকে, মেয়ে ফ্রেন্ড থাকে। আমার আসলে তেমন কোনো বন্ধুবান্ধব থাকে না, আমার তেমন কোনো ফ্রেন্ড সার্কেল নাই। আমার আসলে একটা ব্যাপার আমার মাঝে আছে, সেটা হচ্ছে আমি খুব নীরব থাকতে পছন্দ করি। আমার কাছে কেন জানি একটু নীরবতা বেশি ভালো লাগে। নীরব থাকা, একা থাকা, এই ব্যাপারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমার এই কোলাহল, তারপরে মানুষের মাঝে আড্ডাবাজি করা, এই ব্যাপারগুলো আমার কাছে আসলে খুব তত বেশি ভালো লাগে না। এইভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। তো যেতে যেতে একটা পর্যায়ে আমার মামা চিন্তা করতেছিল আমি যেহেতু পড়াশোনা করি, এটা আমি একদিন পড়াশোনা করে মাশাআল্লাহ অনেক ভালো হব। এই জন্য আমার মামা চিন্তা করতেছে আমার যে মামাতো ভাইটা আছে ওরে বিদেশ পাঠিয়ে দিবে। যেমন কথা তেমন কাজ। একদিন মামা ওরে জিজ্ঞেস করে, তুই তো পড়াশোনাও করিস না, দেখ সোহেল তো পড়াশোনা করে, তুই এরকম ভণ্ডামি করে ঘুরে বেড়াস, আমি তোকে বিদেশ পাঠিয়ে দিব। এটা আমার মামা আমার মামাতো ভাইকে বলে। তো এটা বলার পর আমার মামাতো ভাই প্রচুর পরিমাণ খেপে যায়। ওর কথা হচ্ছে ও যেভাবে আছে সেভাবেই থাকবে, ও পড়াশোনাও করবে না, বিদেশে যাবে না। ও জানে যে বিদেশ গেলে খুব কষ্ট করতে হয়, কাজ করতে হয়, ও এত কাজ করতে পারবে না। ওর কথা হচ্ছে আমি যেভাবে সেভাবেই থাকবো। তো মামাও খুব রাগারাগি করে, অ্যান্ড মামা তো আমার মামিও খুব রাগারাগি করে। আমার কিন্তু আর মামাতো বোন নেই বা মামাতো কোনো ভাই নেই, একটাই মাত্র ভাই ছিল। অ্যান্ড আমার ওই মামাতো ভাইটার নাম ছিল হচ্ছে রোবেল। ও আসলে যে এরকম যে হয় না যে মামাতো ভাই হিসেবে আমি তাকে কখনোই দেখতাম না। আমি তাকে সবসময় মনে করতাম আমার নিজের ভাই, একদম আমি রক্তের ভাইয়ের মতো তার সাথে চলাফেরা করতাম। যদিও আমাদের বয়সের 3 বছরের ডিস্টেন্স ছিল, কিন্তু আমরা দুজনে খুব ক্লোজ ফ্রেন্ড হিসাবে চলতাম। আমি ওকে তুই করে সম্বোধন করতাম আর ও আমাকে তুই বলেই ডাকতো। তো যাই হোক, এভাবে দিনগুলো যাচ্ছে। কিন্তু মামা যখন খুব বেশি প্রেশার দিচ্ছিল, একটা সময় আমাকে বলতেছে যে সোহেল তুই একটু আমার আব্বা আম্মাকে বুঝিয়ে বল না যে আমার বিদেশ যেতে ভাল লাগে না। তো আমি বললাম যে কেন, তুই বিদেশ যাবি না কেন, বিদেশ না যাওয়ার কারণটা কি? তো এখন আমি সবশেষ ব্যাপারটা বুঝতে পারি যে আমার নানু বাড়িতে একটা মেয়ে আছে যার নাম হচ্ছে সালমা। ওই সালমা মেয়েটাকেও ভালোবাসে, প্রচুর পরিমাণ ভালোবাসে। তো নানু বাড়ি বলতে আমাদের নানু বাড়ি বলতে আমাদের নানুর পার্শ্ববর্তী গ্রামে, আমাদের নানুর গ্রামের না, পার্শ্ববর্তী একটা গ্রামের। তো এই মেয়েটাকেও খুব ভালোবাসে, যার জন্য বিদেশ যাবে না। ওর চিন্তা ভাবনা হচ্ছে ও যদি বিদেশ চলে যায় তাহলে মেয়ের পরিবার মেয়েকে হয়তো বিয়ে দিয়ে ফেলতে পারে, এই জন্য ও বিদেশ যাবে না। এখন শেষ পর্যন্ত আমাকে ধরছে যে ভাই তুই একটা কিছু করে দে, তুই যদি আমার আব্বা আম্মাকে বলিস আমার আব্বা আম্মা শুনবে, কারণ আমার আব্বা আম্মা তোকে অনেক বেশি মানে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি মামার সাথে কথা বলি। একদিন আমি মামাকে ব্যাপারটা খুলিয়ে বলি যে মামা ও তো বিদেশ যেতে চায়, ঠিক আছে, এখন বিদেশ যাবে, কবে আসবে না আসবে তার তো কোনো ঠিক নেই, তুমি একটা কাজ করো, কি বিয়ে করাই দাও, এন্ড বিয়ে করে তার বিদেশ পাঠাও। তো মামা চিন্তা করতেছে যে এটা কেমন কথা, বিয়ে করে বিদেশ পাঠাবো, ও তো কামাই রুজি করে না, ওর কাছে মেয়েকে বিয়ে দিবে। তো আমি মামাকে সব কিছু খুলিয়ে বলি যে মামা ওর একটা রিলেশন আছে, ও আসলে এই জন্যই বিদেশ যেতে চায় না, নাইলে কিন্তু তুমি যখন প্রথমে বলছিলে ও কিন্তু তখনই চলে যেত। আসলে একটা মেয়েকে খুব ভালোবাসে, তো এখন তুমি যদি বিয়েটা করাই দাও দেখবে কেউ বিদেশ চলে যাবে। এটা বলার পরে মামা তখন ওকে জিজ্ঞেস করার পর ও তখন সব কিছু সত্য সত্য বলে দেয় যে একটা মেয়েকেও ভালোবাসে অ্যান্ড ওই মেয়েকেও বিয়ে করবে, এটাও বলে দেয়। তো বলে দেওয়ার পর এখন মেয়ের সাথে কিন্তু ওর সম্পর্ক খুব ক্লোজ। আর এই মেয়েটা কিন্তু অত বড় লোক ছিল না, আমার মামারা যেরকম বড় লোক না, অনেক বেশি টাকা পয়সার মালিক, ওরকম না, বাট মেয়েটা একটু গরিব টাইপের ছিল, ওর পারিবারিক একটু অবস্থা খুব খারাপ ছিল। তো এখন আমার মামাতো ভাই তো তাকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, গরিব হলেও তো কিছু করার নেই, তাকেই বিয়ে করবে। তো এরপর আমার মামা যখন ব্যাপারগুলো সব কিছু জানতে পারে, তখন আমার মামিও আর এছাড়া আমার মা, তাছাড়া আমার নানা নানি সবাই মিলে আমার মামাকে বুঝায় ও যেহেতু বিয়ে করে যেতে যাচ্ছে তাহলে বিয়ে করেই যাক, আর বিয়ে না করে বিদেশ গেলে হয়তো অন্য পথে টাকা নষ্ট করে ফেলতে পারে, বিয়ে করলে বউর প্রতি টান থাকবে, সংসারের প্রতি মায়া থাকবে। একটা পর্যায়ে মামা তখন রাজি হওয়ার পরে মামা তখন ওই পরিবারে বিয়ের প্রস্তাব পাঠায়, মেয়ের পরিবারে। তো মেয়ের পরিবারে যখন বিয়ের প্রস্তাব পাঠায়, মেয়ের পরিবার কিন্তু রাজি হয়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার মামাতো ভাইয়ের সাথে যে মেয়ে প্রেম করে ওই মেয়ে বিয়ে বসতে রাজি নাই। ওই মেয়ের কথা সোজা, সে এখন বিয়ে বসবে না, সে পড়াশোনা করবে। এখন আমি আমার মামাতো ভাইকে বলতেছি কি রে, যেখানে মেয়ে রাজি হওয়ার কথা, মেয়ের পরিবার দ্বিমত পোষণ করার কথা, সেখানে পরিবার রাজি কিন্তু মেয়ে রাজি না, ব্যাপারটা কি হয়ে গেল? ও বলতেছে যে কি করবো এখন, মেয়ে যদি রাজি না হয়, মেয়ে তো আমার সাথে প্রেম করছে, প্রমাণ দেখায়। তখন কিন্তু চিঠিপত্রের জামানা ছিল, চিঠি লিখতো মেয়ে, ও দেখায় যে দেখ আমাকে কতগুলো চিঠি লিখছে, কত ভালোবাসি বলছে, চিঠি এগুলো দেখায়। আমি তখন দেখতে পাই, তো আমি বুঝি যে মেয়েটা ওরে খুব ভালোবাসে। এখন মেয়েও যে ওকে ভালোবাসে, মেয়েও কিন্তু তাই বলে
যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি পড়াশোনা কমপ্লিট করব। মেয়ে তখন ইন্টারে পড়তেছিল, মানে কলেজে পড়তেছে। মেয়ে বলতেছিল যে পড়াশোনা কমপ্লিট করে তারপরে সে মানে বিয়ে করবে। এখন আমার মামার কথা, আমার মামাতো ভাইয়ের কথা হচ্ছে ওর পড়াশোনা শেষ হইতে হইতে তো আমি আর দেশে থাকবো না, আমি তো বিদেশ চলে যাব। আর আমি যখন বিদেশ চলে যাব তখন তো তার পরিবার তাকে অন্যত্র বিয়ে দিয়ে দিবে। এটা হচ্ছে আমার মামা মানে মামাতো ভাইয়ের চিন্তাভাবনা। তো যাই হোক, এভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল, কিন্তু আমার মামাতো ভাই সহ্য করতে পারতেছিল না। ও আসলে মানসিকভাবেই খুব ভেঙে পড়ে, কারণ ওই মেয়েটাকে খুব বেশি ভালোবাসে। আর মেয়েটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। হয় না যে গ্রামের মেয়ে কিন্তু প্রচুর পরিমাণ সুন্দর, মানে চেহারার মধ্যে অনেক মায়া, অনেক ভালোবাসা। তো আমার মামাতো ভাই বলতেছে যে এখন কি করা যায়, এত ভালোবাসছি, তা চাইলেও তো তারে ভুলতে পারি না বা তার কাছ থেকে দূরে যেতে পারি না। তো একটা পর্যায়ে আমি নিজেও মেয়েটার সাথে কথা বলি। আমার থেকেও লাইক হচ্ছে একটু জুনিয়র হবে, 1 বছরের জুনিয়র। তো আমি তারেও বলি, আমি ওই সেম কথাই বলি। মেয়ের একটাই কথা যে আপনি পড়াশোনা করেন, আপনি তো পড়াশোনা সম্বন্ধে জানেন, আপনার ভাই পড়াশোনা করে না, ও হয়তো পড়াশোনা সম্বন্ধে বুঝে না। আপনি যেহেতু পড়াশোনা করেন, আপনি আপনার মামাতো ভাইকে বুঝান আমি পড়াশোনা করি, আমার পড়াশোনা যখন শেষ হবে তখনও বিদেশ থেকে আসবে, তখন আমি তাকে বিয়ে করব। তো মামাতো ভাইকে এটা বললে মামাতো ভাইয়ের কথা একটাই যে না, আমি এই মেয়েকে বিয়ে করা ছাড়া বিদেশ যাব না। তো পারিবারিকভাবে যত মানুষে বুঝায় কোনো কাজ হয় না। তো সবশেষ আমি একটা সময় আমার মামাকে বলি যে মামা, ও তো এইভাবে আর কোনো কথা শুনবে না, তুমি ওকে একটু প্রেশার দাও, মানে খুব বেশি প্রেশার দাও, খাওয়া দাওয়া বন্ধ করাই দাও, ওরা হাত খরচের টাকা দাও বন্ধ করে দাও। এইগুলো আমি আমার মামাকে শিখিয়ে দিই। তো মামাকে শিখিয়ে দেওয়ার পরে কথাগুলো কীভাবে যেন আমার মামাতো ভাইয়ের কানে চলে যায়। ও একদিন আমার কাছে খুব দুঃখ করে বলে যে আমি তোর নিজের ভাইয়ের মতো মনে করতাম, আমি ভাবি যে তুই আমার রক্তের ভাই, অথচ আমার ভাই হয়ে তুই আমার আব্বার কাছে এই কথাগুলো কীভাবে বলতে পারলি। আমি তখন বলি, দেখ ভাই, আমি তোর খারাপের জন্য বলি নাই, ভালোর জন্যই বলছিলাম। তখন ও আমাকে বলে যে ঠিক আছে আব্বারে বলিস আমার জন্য ভিসা দেখার জন্য আমি বিদেশ চলে যাব। আমি বুঝতে পারি যে ও মানসিকভাবে খুব বেশি কষ্ট পায়, মানে ওর কলিজাটা একদম ভেঙে যায়। তো আমি তারে বুঝাই যে দেখ, তুই বিদেশ গেলে ভালো থাকবি, খারাপ থাকবি না, বিদেশে গেলে মানুষ ভালোই থাকে, তোর ইনশাল্লাহ কোনো অভাব অনটন নাই, তুই অনেক ভালো থাকবি। ওর ঘুরে ফিরে কথাই একটাই যে আমি যদি বিদেশ যাই তাহলে তো সালমার বিয়ে হয়ে যাবে। ও খালি সালমা করে জীবন দিয়ে ফেলতেছে। তো যাই হোক, এইভাবে আমি ওকে অনেক বুঝাইলাম, মামাও বুঝাইলো, তেন একটা পর্যায়ে কাজ হইলো। তো কাজ হওয়ার পরে প্রায় খুব বেশি দিন লাগে নাই, 6 থেকে 7 মাসের মাঝে মানে পাসপোর্টও কমপ্লিট হয়, তারপরে ভিসাও হয়। আমার মামাতো ভাইটা তখন কুয়েতে চলে যায়। তো কুয়েত চলে যায়, ও গিয়ে কিন্তু ওখানেও খুব ভালো একটা কাজও পায়, ভালো টাকাও বেতন পায়। তো ওই টাকা দিয়ে মোটামুটি ও আমাদের পরিবারটা অনেক ভালোই চলতেছে। আর এছাড়া কিন্তু আমার নানার অনেক বেশি সয় সম্পত্তি আছে, আমি আগেই বলেছিলাম, যার জন্য আমার নানু বাড়িতে তেমন কোনো অভাব নেই। তো পরে এভাবেই চলতেছে। ওইখানে প্রায় 1 বছর মতো থাকে। তখন আমি কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কক্সবাজারে মানে মেন সিটিতে চলে আসি, তখন আমি মেন শহরে আসি। ওইখানে এসে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। মামা আমাকে প্রাইভেটেই ভর্তি করে, বলছে প্রাইভেটে পর কোনো সমস্যা নাই, টাকা পয়সা যা লাগে আমি দিব। তো মামার টাকা পয়সা তো আমি পড়াশোনা করতেছি। আর আমার মাও কিন্তু আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। মানে আমাদের পরিবারটা কিন্তু এরকম একটা মানে জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে, বাট একটা মানুষের প্রতি আরেকটা মানুষের প্রচুর মায়া, প্রচুর ভালোবাসা। একটা মানুষ আরেকটা মানুষকে অনেক ভালোবাসে, মানে সংসারের মাঝে কোনো হিংসা বিদ্বেষ বা ওরকম কোনো কিছুই নেই। একটা মানুষের প্রতি আরেকটা মানুষের খুব মহত্বতা, খুব ভালোবাসা। তো এইভাবে যাইতেছে। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। তো আমার মামা তো প্রায় 1 বছর লাইক 3 থেকে 4 মাসের মতো থাকে। অ্যান্ড তখন হঠাৎ করে ওর মাথায় একটা ক্যারা ওঠে। ও তখন আমাকে ফোন করে একদিন খুবই কান্নাকাটি করতেছে, প্রচুর কান্নাকাটি। আমি জিজ্ঞেস করি যে কান্না কেন করতেছিস, কী হয়েছে? আমার বলে তোর তো গ্রামে আছিস, তোরা তো আমি বাড়িতে রাইখে আসছি, কিন্তু তুই কোনো কিছুর খোঁজ খবর রাখিস না, তুই কোনো কিছু বুঝিস না। আমি বললাম যে কী হয়েছে? আমাকে বলে যে কেন, তুই কি জানোস না যে সালমার বিয়ে ঠিক হয়ে গেছে? আমি তখন বলি যে কী বলতেছিস, সালমার বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? ও বলে হ্যাঁ ঠিক হয়ে গেছে। আমি বললাম যে দেখ ভাই, আমি তো গ্রামে থাকি না, আমি তো শহরে থাকি, এখন আমি তো আর জানি না, আমি তো গ্রামে গেলে জানতে পারতাম। ও আমাকে বলে তো তোরে আমি গ্রামে রেখে এসে লাভটা কী হইলো? আমি তোকে ওখানে কেন রেখে আসছি যে তুই যাবি হচ্ছে ওর খোঁজ খবর নিবি, কিন্তু তুই শহরে এসে তুই তোর পড়াশোনা নিয়ে আসিস, তাহলে আমার কী হবে? আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি কালকে হচ্ছে গ্রামে যাচ্ছি। অ্যান্ড এর পরের দিন আমি গ্রামে যাই। অ্যান্ড গ্রামে যাওয়ার পর আমি তখন ওই সালমার সাথে কথা বলি। কথা বলার পরে মানে জানতে পারি যে ওকে নাকি দেখতে আসছিল, মানে একটা ছেলে দেখে গেছে। তো এটা কোনো বিয়ে ঠিক হয় না, শুধুমাত্র দেখে গেছে। তো আমাকে বলতেছে আমাকে এসে একটা ছেলে দেখে গেছে, এইটা শুনে আপনার মামাতো ভাই কান্নাকাটি করতে করতে মরে যাইতেছে, মানে ওর অবস্থা এমন যে মরেই যাবে। আমি তখন বলি আচ্ছা ঠিক আছে, তো মন খারাপ করার কিছু নাই, তো তোমাকে এখন দেখতে আসতেছে, তুমি না বললা যে তুমি পড়াশোনা শেষ করবা তারপরে বিয়ে করবা। তো আমাকে বলতেছে এখন পরিবার থেকে বলতেছে বিয়ে দিয়ে দিবে, আমি কি করব? আমি বলো ওমা, এতদিন তুমি তোমার পরিবারের সাথে ফাইটিং করলে যে তুমি পড়াশোনা শেষ করবা, মামাতো ভাইয়া বিদেশ গেল, অ্যাটলিস্টও 2টা বছর থাকুক, তুমি আরও 7-8 মাস অপেক্ষা করো। তো ওর কথা হচ্ছে একটা যদি পরিবার বিয়ে দিয়ে দেয় আমার করার কিছু নাই। অ্যান্ড তখন ওর মতিগতি শুনে আমি বুঝতেছি যে আমার মামাতো ভাইকে দেশে নিয়ে আসবে।
তো পরিশেষে আমি আমার মানে ও তখন আমার মামাতো ভাই তখন দেশে চলে আসবে, খুবই পাগলামি করতেছে। ও যে কোম্পানিতে গেছে ওই কোম্পানি বলতেছে যে ওকে ক্যান্সেল দিয়ে দেবে। কোম্পানির কথা হচ্ছে 2 বছরের কন্ট্রাক্ট, যদি 2 বছর না থাকো তাহলে 2 বছরে মানে আগে চলে গেলে ক্যান্সেল দিয়ে দিব। তো ক্যান্সেল দিয়ে দেশে পাঠিয়ে দিবে। মামা তো তখন প্রচুর পরিমাণ বিপাকে পড়ে যায়। মামা তখন বলে যে মামা তখন প্রায় 6 থেকে 6.5 লাখ টাকা খরচ করে ওকে বিদেশ পাঠাইছে। ও বিদেশ যাওয়ার পরে মেবি 80,000 টাকা থেকে 90,000 টাকা দিছে মাত্র। তো মামার সম্পূর্ণ টাকাটাই মামা ঋণ টিন করা। তো মামা খুবই কান্নাকাটি করে, হচ্ছে আমার মামিটাও কান্নাকাটি করে। আমার মাও বলে যে এটা কেমন কথা, নানা নানির অবস্থা তো খুবই খারাপ। তো তারে বুঝায় যে দেখো এরকম করো না, এরকম করিস না, ঠিক হয়ে যাবে, তুই একটু বোঝার জন্য ট্রাই কর। মানে ওটা যতই বোঝায় যে ও কোনো কথাই শুনতে রাজি নাই। ওর কথাই একটা যে না এরকম হইতে পারবে না, ও চলে আসবে, মানে ও থাকবে না, ও থাকবেই না। তো থাকবে না, তখন আমরা বলতেছি তুই একটু মানে বোঝার জন্য ট্রাই কর ভাই। ওরে বুঝায় বাট কোনো কাজ হয় না। তো ঠিক তারই কিছুদিন পরে আমি তো আমার কক্সবাজারেই থাকি, মানে আমার কক্সবাজারে থাকি। তো কক্সবাজার থাকা অবস্থায় একদিন হঠাৎ করে তখন আমি একটা মোবাইল ফোন কিনি। সকালবেলা হচ্ছে আমার মা আমাকে ফোন দিয়ে খুবই কান্নাকাটি করতেছে, মানে এত বেশি কান্নাকাটি করতেছে যে আমি বলি যে মা কী হয়েছে, মানে খুব কান্নাকাটি করতেছে, তাড়াতাড়ি বাড়িতে আয়, মানে তাড়াতাড়ি বাড়িতে। আমি তখন বলি যে কেন, বলে যে তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। তো আমি তখন বাড়িতে যাই, বাড়িতে আসি, কক্সবাজার থেকে আমাদের গ্রামে আসি। বাট গ্রামের যখন আমি উঠানে যাওয়ার আগে মানে যখন সিএনজি থেকে নামি তখন দেখছি আমাদের বাড়ি থেকে প্রচুর পরিমাণ মানুষ আসতেছে। তো সবাই আমাকে দেখে কান্নাকাটি করে, মানে খুবই কান্নাকাটি করে। ওরে কান্নাকাটি দেখে আমি তখন মানে মনে করলাম যে অবশ্যই কিছু একটা ঘটে গেছে। তো আরেকটু সামনে যাওয়ার পরে তখন আমি মানুষের কাছ থেকে শুনতে পাই আমার নানা আর নানি নাকি একসাথে মারা গেছে। মানে ব্যাপারটা ছিল এরকম যে মানে গরমকাল ছিল, তো গরমকালে ওই ফ্যান দেওয়ার জন্য ওই যে মানে ঘরের লাইট বন্ধ ছিল। তো আমার নানু কী করছে, ফ্যান দেওয়ার জন্য এরকম ফোল্ডারের ভিতরে যখন প্লাগ ঢুকাচ্ছিল ওই সময় হঠাৎ করে আমার নানুর আঙ্গুল ঢুকে যায়, মানে ইয়ের ভিতরে কারেন্টের মধ্যে ওইখানে সকেটের ভিতরে ঢুকে যায়। নানা গিয়া তখন আমার নানুকে ধরার পরে দুজনেই একসাথে মানে কারেন্টের ধরে মারা যায়। তো ভাগ্যিস মানে মারা যায়, যদি এভাবে আরও আমার মা সকালবেলা যে ধরতো তাহলে কিন্তু আমার মাও মারা যাইতো। তো রাতের বেলায় তো ওদেরকে ধরার পর একটা সময় কারেন্ট চলে যায়, অ্যান্ড কারেন্ট চলে যাওয়ার পরে আমার মা তখন ঘরে গিয়ে ওদের দুজনকে মৃত পায়। যখন মারা যায় তখন মানে আমাদের সংসারে একরকম মানে সুখ নেমে আসে, মানে সবাই প্রচুর পরিমাণ কান্নাকাটি করে, এত পরিমাণ কান্নাকাটি করে যে মানে পরিবারে কাউকে বোঝানো যাবে না। আমার মাও কান্নাকাটি করে, তারপরে হচ্ছে আমার মামাতো ভাই তো বিদেশে, মানে খুবই কান্নাকাটি করে। মামির অবস্থা তো খুবই খারাপ, মানে 2টা মানুষ একসাথে হঠাৎ করে মরে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? তো যাই হোক, ওরা যখন মারা যায় তো এরপর আমার মামাতো ভাই ও আর থাকবে না, মানে ওর কথাই একটা যে ও দাদা দাদি মারা গেছে, ও আর থাকবে না। তো আর তখন আমার মামার মনটা অনেক খারাপ হয়ে যায়। মামাও বলতেছে যে ঠিক আছে, যেহেতু এরকম একটা ঘটনা ঘটেই গেছে, ধরো চলে আসতে চাইলে তুই চলে আয়। এরপর আমার মামাকে বলে যে ওকে চলে আসার জন্য, পরেও চলে আসে। মানে যে টাকা খরচ করে গেছিলো তার 3 ভাগের 1 ভাগ টাকা উঠাইতে পারে নাই। বাড়িতে আসার পরে তো তখনও মানে আমাদের পরিবারে তো মানে সুখের মাতল ভাইতেছে, সবাই কান্নাকাটি করতেছে। আমিও তখন গ্রামেই থাকতেছি, আমি তখন হচ্ছে আর শহরে যাই না। তো এভাবে অনেক দিন কেটে যায়, প্রায় 1 থেকে 1.5 মাসের মতো কেটে যায়। তো তখন ওই সালমাওকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে, বলতেছে তুমি যদি চলে আসছো এখন আমাকে বিয়ে করো, কারণ পরিবার থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য খুব মরিয়া হয়ে উঠছে। তো এইভাবে বলার পর তখন আমার মামা বলতেছে যে মামাকেও ব্যাপারগুলো বলে। তো মামা প্রথমে একটু দ্বিমত পোষণ করে, কারণ প্রথমে মেয়ে রাজি হইলো না, এখন কেন রাজি হচ্ছে, ওরকম করে মামা একটু বলে যে মেয়েটা ভালো হবে না। তো তারপরও যেহেতু ওভাবে হয় তখন মানে বলে যে আচ্ছা ঠিক আছে। তো পারিবারিকভাবে তখন মানে বিয়ে হয়। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি একটু ইন্টারাপ্ট করে যাই। আমার মামাতো ভাই যখন বিদেশ গেছিলো তখন হচ্ছে ঘরের মধ্যখানে মানে আমাদের মানে 2টা ঘর ছিল। তো 2টা ঘরের মধ্যখানে আমার মামা কিন্তু আরেকটা নতুন করে ঘর উঠাইছে, মানে নতুন একটা ঘর উঠাইছে। তো যাই হোক, এখন এটা হওয়ার পরে তো এখন মামাতো ভাই যখন বলতেছে তখন আমার মামা বলতেছে যে ঠিক আছে, তুই যেহেতু বিয়ে করতে চাস, তখন ওই পারিবারিকভাবে হচ্ছে আমার মামা মোটামুটি একটু মানে সবাইকে ডেকে একটু মজা মাস্তি করিয়ে, যেহেতু বাবা মা দুজনে মানে আমার মামার বাবা মা দুজনে একসাথে মারা গেছে, তারপরও যতটুকুভাবে পারছে মানুষকে ডেকে আনন্দ ফুর্তি করে আমার মামাতো ভাইকে বিয়ে করাইছে। তো মেয়েটা খুব দূরে ছিল না, মানে পার্শ্ববর্তী গ্রামেরই ছিল, মানে আমার মামার গ্রামের পার্শ্ববর্তী একটা গ্রাম, যার জন্য আর অত বেশি প্রবলেম হয় না। এবারে খুব বেশি টাকা পয়সা খরচ হয় নাই, অন্তত কম টাকার ভিতরেই বিয়ের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে।
যাই হোক, বিয়ে শাদী কমপ্লিট হওয়ার পরে আমার মামাতো ভাই তো আলহামদুলিল্লাহ এখন সে মহা খুশি, সে তার ভালোবাসার মানুষকে পাইছে। অ্যান্ড সালমাও কিন্তু মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল, মানে যেমন লম্বা তেমনই ফর্সা, দেখতে অনেক অনেক ভালো ছিল, মানে এক কথায় দেখতে মেয়েটাকে অনেক ভালো লাগে। তো যাই হোক, এভাবে হওয়ার পরে তো বিয়ে শাদী কমপ্লিট হওয়ার পরে ও তখন আমার নানু বাড়িতেই থাকতেছে, মানে ওই সবাই থাকতেছে। তো মামা তখন যে দোকানটা করে ওই দোকানেই হচ্ছে আমার মামাতো ভাইটাও বসে, মানে দুজনে দোকানে বসে। তো দিনগুলো এরকম সামনের দিকে যেতে যেতে হঠাৎ করে একটা পর্যায়ে হচ্ছে আমার মামানি অসুস্থ হয়ে যায়, মানে মামানি প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে যায়, মানে মামানি মামানি মানে কথা বলার সময় মামানি ভূমি করে দেয়, মানে অনেক অনেক ভূমি হয়, মানে খুবই অসুস্থ হয়ে যায়। তখন কেউ বুঝতে পারে না, মানে একটা পর্যায়ে মামানির মাথার চুল উঠতে থাকে, মানে মাথার চুল উঠে যায় এরকম অবস্থা। তো এরপরে আমার মামা খুব টেনশনে পড়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়, অনেক ডাক্তারের কাছে নিয়ে যায়, বাট কোনো কাজ হয় না, মানে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার কোনো রোগ ধরতে পারে না। তো বেশ কিছুদিন পরে তখন আমার মা কী করে, আমার মামানিকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়, ভাবে যেহেতু কবিরাজি শিক্ষা দিলে ভালো হতে পারে, তো কবিরাজের কাছে নিয়ে যায়। অ্যান্ড কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজ তখন বলতেছিল যে আমাদের মানে আমার মামি মামি নাকি মারা যাবে, কবিরাজ বলতেছে। তো কেন, আমার মা বলতেছে কেউ তাবিজ করছে এরকম কিছু। তো কবিরাজ বলে যে না, কেউ তাবিজ করে নাই, আপনারা হচ্ছে 3 রুমের একটা ঘর বানাইছেন, আপনাদের উঠানের ভিতরে বানাইছিলেন। তো আমার মা বলতেছে যে হ্যাঁ, 3 রুমের একটা ঘর আমরা হচ্ছে আমাদের উঠানে বানাইছিলাম। পরে বলে আপনাদের এই ঘরটা বানানোর ঠিক 1 থেকে 1.5 মাস পরে আপনাদের 2জন মুরব্বী মারা যায় বাড়িতে, মানে একটা পুরুষ একটা মহিলা মারা যায়। কবিরাজ বলতেছে এই কথাগুলো। কবিরাজ কিন্তু অনেক দূরের, মানে আমাদের গ্রামের না, অনেক দূরের, মানে সে কীভাবে জানে আল্লাহই হয়তো ভালো জানে। তো বলে যে মারা গেছে। তো আমার মা বলে হ্যাঁ, আমার আব্বা আম্মা মারা গেছে কারেন্টে ধরে। পরে বলে কারেন্টে ধরে মারা গেছে ঠিক আছে, কিন্তু এখন উনিও মারা যাবে এবং আপনাদের বংশটা পুরো নির্বংশ হয়ে যাবে, মানে এই বংশের ভিতরে কেউ বাঁচবে না, মানে সবাই মারা যাবে। এটা বলে মানে কবিরাজ বলতেছে যে ইমিডিয়েটলি হচ্ছে ওই ঘরটা ভেঙে ফেলেন, মানে ঘরটা ভেঙে ফেলার জন্য বলতেছে। তো আমার মামা তখন আসে, মানে আমার মা আর আমার মামানি তখন আসে। আসার পর আমার মামাকে তখন ডাকে, আমার মামাকে ডাইকা, আমার মামাতো ভাইটাকে ডাইকা, মানে রোবেলকে ডাইকা, আমি সহ ছিলাম। তো বলতেছে যে মানে ঘরটা ভেঙে ফেলতে হবে, কবিরাজ এরকম এরকম কথা বলছে। এখন আমার মামা আর আমার মামাতো ভাই হচ্ছে, ওরা হচ্ছে পুরা মানে সায়েন্স টাইপের, ওদের কথা হচ্ছে এরকম জিন ভূত বা এগুলো মানে মিথ্যা কথা, এগুলো দুনিয়াতে কিচ্ছু নাই, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা, এটা মানে কবিরাজের টাকা খাওয়ার জন্য একটা ধান্দা করছে। এখন আমার মা বলতেছে, আমার মামানি বলতেছে মানে কবিরাজ টাকা খাওয়ার জন্য এটা করবে কেন, মানে কবিরাজকে তো আমরা কোনো টাকা পয়সা দিই না, বা আমাদের ঘর আমরা ভাঙবো, এখানে কবিরাজ কেন এরকম করবে। তো আমার মামাতো ভাইয়ের কথা হচ্ছে, আমার মামার কথা হচ্ছে না, এত টাকা দিয়ে ঘর বানাইছি, এখন জীবন থাকতে ঘর আমি ভাঙবো না। তো দিন যত যাচ্ছে আমার মামানি ততটাই অসুস্থ হয়ে যাচ্ছে, মানে মামানি খুবই অসুস্থ হয়ে যাচ্ছে, মানে কোনোভাবে মামানিকে ঠিক করা যাচ্ছে না। তো পরে এভাবে দিনগুলো যাইতেছে, কবিরাজের কাছে পুনরায় আমার মা তখন আবারও গেছে, গিয়া বলতেছে যে একটা প্রবলেম হয়েছে, মানে আমার ভাইয়ের ছেলে আর আমার ভাই ঘরটা ভাঙতে দিতেছে না। তারা বলতেছে যে তারা এত কষ্ট করে ঘর বানাইছে, অনেক টাকা নষ্ট করছে, এখন তারা ঘরটা ভাঙবে না, যেটা বিল্ডিং ঘর ছিল, মানে একদম ফাউন্ডেশন করে বিল্ডিং উঠাইছিল। তো এখন সবাই বলতেছে যে মানে কবিরাজ বলতেছে না না, এই ঘরটা যদি না ভাঙেন তাইলে আমি হয়তো এখন ওষুধ দিয়ে মানে আপাতত একটু করে চিকিৎসা করে মহিলাটাকে ভালো করে দিতে পারবো, মানে যে মহিলাটার প্রবলেম, কিন্তু পরিশেষে এটা একটা বড় ধরনের প্রবলেম হবে। এটা কবিরাজ বলে যে অনেক বড় ধরনের প্রবলেম হবে, হয়তো আপনাদেরকে মানে এরকম জোড়া লাশ নিয়ে যেতে পারে, একবার যেরকম জোড়া মারা গেছে না, এরকম মানে আরেক জোড়া মারা যাবে, এটা কবিরাজ বলে। তো বলার পরে মা তখন কবিরাজের কাছে কান্নাকাটি করে যে আপনি একটা কিছু করে দেন। তখন কবিরাজে একটা তাবিজ দেয়, আর হচ্ছে মানে 4টা হচ্ছে মানে একটা তাবিজ দেয়, আর 4টা হচ্ছে 4টা পোটলার ভিতরে কি যেন এগুলো ঢুকে দেয়। আমি কিন্তু আমার মায়ের সাথে ছিলাম, মায়ের সাথেই গেছিলাম। তো যাওয়ার পরে তো কবিরাজ বলে যে এই 4টা পোটলার ভিতরে যেটা দিছে মাগরিবের আজানের পরে আপনাদের বাড়ির চারপাশে এই 4টা পোটলা পুঁতে দিবেন, আর হচ্ছে এই যে তাবিজটা এটা হচ্ছে কোমরে, মানে আপনার যে মানে আপনার ভাবি যে মহিলাটা অসুস্থ তার কোমরে বেঁধে দিবেন। এরপর মা যথারীতি বাড়িতে আসার পরে কবিরাজ যেভাবে বলে যে বাড়ির চারপাশে হচ্ছে মানে পোটলাগুলো দেওয়ার জন্য আমি হচ্ছে শাবল দিয়ে মানে একদম খুন্তি দিয়ে কুড়ে চারপাশে দেই, অ্যান্ড দেন হচ্ছে মানে আরেকটা তাবিজ হচ্ছে আমার মামানির কোমরে দেওয়া হয়। তো কবিরাজ বলে যে আর কোনো প্রবলেম হবে না, হয়তো ভালো হয়ে যাবে। তো এইভাবেই 2-3 দিন মানে 2-3 মাস কাটে, 2-3 মাস কাটার পরে তখন আমার হচ্ছে ভালো হয়, মানে মামনি মোটামুটি আগের চেয়ে অনেক ভালো হয়ে যায়, অনেক সুস্থ হয়ে যায়। কিন্তু কবিরাজও একটা কথা বলে দিছে যে কোনো সময় জোড়া লাশ নিয়ে যেতে পারে, মানে জোড়া মানুষ নিয়ে যাবে যদি ঘরটা না ভাঙেন। তো সবসময় মা আমার মামাকে পেরা দেয়, মানে মামাকে বলে যে তুই ঘরটা ভেঙে ফেল। কিন্তু মামার কথা হচ্ছে মামা জীবন থাকতে কখনো ঘর ভাঙবে না। মামার কথা একটা যে আমি এত টাকা নষ্ট করে ঘর বানাইছি, ঘরকে ভাঙার জন্য এত টাকা নষ্ট করছি, এটা আমি ভাঙবো কেন, মামার কথা মামা ভাঙবে না। মানে সর্বোপরি কথা হচ্ছে মামা ওই সায়েন্স মানে ওগুলোকে বিশ্বাস করে না, মানে কবিরাজ যেটা যেগুলো বিশ্বাস করে না। তো এইভাবে দিনগুলো সামনে যাচ্ছে আমি তখন হচ্ছে কক্সবাজারে যাচ্ছি, কক্সবাজারে পড়াশোনা করতেছি, সময় পাইতেছি, বাড়িতে আসতেছি। আর আমার মামাতো বোনটা ছিল, মানে আমার মামাতো ভাইয়ের যে বউটা ছিল সালমা, আমি কিন্তু তার একটু দুষ্টমি করে ভাবি বলে ডাকি, মানে ভাবিই তো হবে না, ভাবি ডাকি, যেহেতু আমার বয়সের ছোট, তারপর আমি ভাবি ডাকি।
তো যাই হোক, কথা বলতেছি, তো মেয়েটা অনেক ভালো, মানে হয় না যে মানে আমাদের সংসার আসার পরে প্রচুর পরিমাণ প্রাণবন্ত, সবার সাথে অনেক মিশে যায়, অনেক মিলেমিশে কথা বলে। আমার হচ্ছে মাকে, তারপরে আমার মামাকে, মামিকে, মানে সবাইকেও প্রচুর পরিমাণ ভালোবাসে, মানে যথেষ্ট মিশুক টাইপের একটা মেয়ে। এভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হইতে হইতে একটা পর্যায়ে মানে সালমা বাচ্চা কনসেপ্ট করে। আমি তখন হচ্ছে কক্সবাজার থেকে, আমার মামাতো ভাই আমাকে ফোন দিয়ে বলে বাড়িতে আয়, মানে সালমা বাচ্চা, মানে সালমার বাচ্চা হইব। এটা বলার পর তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পর তো একদম প্রচুর পরিমাণ আমরা সবাই আনন্দ ফুর্তি করি, একেবারে মিউজিক বাতিরেতে লাগে, বাড়ির ভিতরে ডেকসেট লাগে, খুব মজা মাস্তি করতেছি। কারণ আসলে আমাদের পরিবারটা একটু মানে প্রাণবন্ত পরিবার ছিল, মানে অনেক সুখী পরিবার, কোনো দুঃখ নাই, মানে সবাই মিলে প্রচণ্ড সুখ। মানে যতই হোক, মানে দিন শেষে আমরা সবাই এক, মানে দিন শেষে আমরা সবাই অনেক মজা করি, মানে একদম মজা করে একটা পরিবার বলাই চলে। এরপর আমরা মানে অনেক মজা মাস্তি করি, করার পরে তখন আমার মামা বলতেছিল যে যেহেতু ওর মানে সন্তান হবে, তখন আমার মামা শখ করছে যে ওকে একটা হুন্ডা কিনে দিবে, মানে আমার মামাতো ভাইকে একটা হুন্ডা কিনে দিবে যেহেতু সন্তান হবে। তো আমি বলতেছিলাম যে আগে সন্তান হোক, তারপরে হুন্ডা কিনে দিও, এখনও তো সন্তান হয় না, এখনও কিসের হুন্ডা কিনে দিবা? তো মামার কথা হচ্ছে যে না, তোরও কিনে দেওয়া লাগবে। আমার মা বলে যে না না, ওর হুন্ডা চালানো লাগবে না। আমার মা কিন্তু আবার আমাকে নিয়ে খুব ভয় পায়, মা চিন্তা করে হুন্ডা চালালে মানুষ অ্যাক্সিডেন্ট করে, আমাদের এলাকাতে অনেক মানুষ হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছে। তো এই জন্য মা বলে যে না না না, ওর হুন্ডা লাগবে না, ওই তুমি হচ্ছে রোবেলডে কিনে দাও। এরপর আমার মামা কী করে, রোবেলকে একটা ভালো হুন্ডা কিনে দেয়, মানে খুব ভালো। তো এরকম না যে মানে রোবেলকে কিনে দেয়, যখন আমি গ্রামে আসি আমিও চালাই, মানে রোবেলও চালায় আমিও চালাই, আর ম্যাক্সিমাম সময় দেখা যায় আমিই চালাই, রোবেলা সতটা চালায় না। তো হুন্ডা কিনে দেওয়ার পরে তখন মামাও দোকানে বসে, রোবেলও বসে, মামাও হুন্ডা চালায়, রোবেলও চালায়, আমিও মাঝে মাঝে বাড়িতে আসলে চালাই। এভাবে দিনগুলো সামনের দিকে যাচ্ছে। তো একদিন হচ্ছে মঙ্গলবার ছিল, মঙ্গলবার ছিল। তো মঙ্গলবারে মানে অনেক বেশি, মানে সালমার হচ্ছে অনেক পেট ব্যথা ওঠে, মানে প্রচুর পরিমাণ পেট ব্যথা ওঠে সুন্দর একটু আগে, মানে মাগরিবের একটু আগে, তো প্রচুর পরিমাণ পেট ব্যথা ওঠে। আমি তখন বাড়িতে আসি, বাড়িতে থাকার পরে তখন আমাকে মা বলতেছে এরকম রুবেলও বাড়িতে নাই, রুবেলের বাপও বাড়িতে নাই, ওরা মনে হয় দোকানে, এখন সালমারে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেত, পেট ব্যথা উঠছে। তো পেট ব্যথা উঠছে, তখন আমরা কী করি, তাড়াতাড়ি হচ্ছে ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই সিএনজি করে। আমরা এখানে আমাদের যে একটা স্বাস্থ্য ক্লিনিক আছে গ্রামে, ওই গ্রামের ভিতরে নিয়ে যাই। তখন ডাক্তার বলতেছে যে কন্ডিশন ভালো না, মানে বাচ্চার কন্ডিশন খুব খারাপ, হয়তো বাচ্চা প্রসব হয়ে যেতে পারে। তো এখন যদি বাচ্চা প্রসব হয় তাহলে তো বাচ্চা বাঁচবে না, কারণ বাচ্চা তো এখনও মানে 10 মাসও হয় নাই, তো এখন তো বাচ্চা বাঁচবে না। তো ডাক্তার খুবই টেনশন করে বলে যে ইমিডিয়েটলি আপনারা হচ্ছে তাদেরকে ইয়েতে নিয়ে যান, মানে হচ্ছে কক্সবাজার শহরে নিয়ে যান। তো তখন আমরা কী করি, তাড়াতাড়ি হচ্ছে কক্সবাজার শহরে নিয়ে আসি। তো কক্সবাজার শহরে নিয়ে আসার পরে ওইখানে একটা ডাক্তার দেখাই, বা ডাক্তার বলতেছে যে ভর্তি করাইতে হবে, মানে বলে যে খুবই কন্ডিশন খারাপ, ভর্তি করান। তো এরপর আমরা ওইখানে ভর্তি করে আমি আমার মামাতো ভাইকে ফোন করি। এর মাঝে কিন্তু আমার মামাতো ভাইকে ফোন করতে ভুলেই গেছিলাম, কারণ আমি দৌড়ি করতেছি। ফোন দেওয়ার পরে উনি যে মানে আমাকে বলে যে তোর নাম্বার, মানে আমি অনেকক্ষণ ধরে তোর নাম্বারে ট্রাই করতেছিলাম, মোবাইলে কল ঢুকতেছিল না। তো আমার মোবাইল আসলে পকেটে ছিল, তো ওরকমভাবে পকেটে থাকলে হয়তো অনেক সময় নেটওয়ার্ক ডিস্টার্ব করে, যার জন্য হয়তো লাইন পায় না। আমি বললাম যে ও বলে তোরা কোথায় আসিস, ও কিন্তু জেনে গেছে কীভাবে জানি। আমি বললাম যে আমরা কক্সবাজার শহরে আসছি, হসপিটালের নাম বলি যে অমুক হসপিটালে আসি। যখন হসপিটালের নাম বলি তখন ও বলতেছে যে আমরা কি এখন আসবো নাকি কালকে আসবো। আমি বলি যে তুই কি পাগল হয়ে গেছিস, তোর বউর অবস্থা খুব খারাপ, তুই এখন আসবি না, তুই এখনই তো এখন বলে যে আমি যদি আসি তাহলে তো আব্বাও আসবে। আমি বলি হ্যাঁ আসুক, মামার এসেও নিয়ে আয়। এরপরে আমার মামাতো ভাই আর মামা একসাথে হচ্ছে মানে গ্রাম থেকে কক্সবাজার আসার পরে দেখে হসপিটালে, দেখে ডাক্তার তখন ভর্তি করে, এডমিট নিয়ে আনে। তো ডাক্তার বলে যে কোনো প্রবলেম হবে না, মানে হয়তো বাচ্চাটি একটু সমস্যা হয়ে গেছিলো, ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই, আপনারা মানে দোয়া করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ডাক্তার তখন ওকে রাখে, তখন প্রায় রাত 1:30টার মতো বেঁচে যায়, রাত 1:30 কি 2টার মতো বাজে, 1:30-2টার মতো বাজে। তখন আমার মামা বলতেছিল যে কালকে নাকি দোকানে মাল আসবে, মানে মালের যে অর্ডার করছিল মাল আসবে। তো মামা বলতেছে যে দোকানে যেহেতু মাল আসবে আজকে রাতে চলে যেতে হবে, যেভাবে হোক যেতে হবে। তো মামাতো ভাইরে বলতেছে যে তুই থাক তোর বউয়ের পাশে, আমি না হয় মানে আমি চলে যাচ্ছি, এটা আমার মামা বলে। তো বলার পরে আমার মামাতো ভাই বলতেছে যে এটা কেমন কথা বলতেছেন, রাতের বেলা আপনি একা যাইবেন, আর আমাদের রাস্তাঘাট হয়তো চিন্তায় ডাকাতিও মাঝে মাঝে হয়, তো আপনি একা যান, আমি সহ যাই। তারপর মা বলতেছে যে ঠিক আছে তুই তোর আব্বার সাথে যা। তো আমাদের এলাকাতে কিন্তু মাঝে মাঝে ডাকাতি হয়, এরকম হুন্ডা ধরে টাকা পয়সা নিয়ে যায়, হুন্ডা নিয়ে যায়, এরকম করে ডাকাতি হয়। তো যার জন্য আমার মামাতো ভাই আবার ওর কিন্তু আবার অনেক সাহস, মানে আমাদের রুবেলের কিন্তু প্রচুর সাহস। ও মানে এলাকার যত ছেলে ফেলে আছে কক্সবাজারের মোটামুটি সবাই ওরা একটা মেয়ে চিনে, মানে অনেক ভালো ভালো লোকদের সাথে ওর উঠা বসা চলাফেরা। তো যাই হোক, ওরা তখন রাত 2টার দিকে, প্রায় আনুমানিক 2টাই বাজবে, 2টার দিকে ওরা তখন হসপিটাল থেকে বেরিয়ে যায়। আমি আর আমার মা হচ্ছে আমার ওই মানে ভাবি বলতে লাইক সালমার সাথে থাকি। তো থাকার পরে আর আমার মামানি কিন্তু আসে না, আমার মামানি কিন্তু গ্রামেই ছিল, মানে মামানি বাড়িতে আসে। তো আমাদের পরিবারে একটা ব্যাপার কি যে আমার মা কিন্তু সব কিছু করে, মানে
দেখা গেলো মানে কোনো কিছু হইলে আমার মায়ে সব কিছু করে, কারো অসুস্থ হইলো, কেউ মারা গেল বা কোনো রকম বিপদ আপদ হলো, মানে সব কিছু আমার মা করে। আমার মায়ের উপরে সবাই স্যাটিসফাই যে মা যেটা করবে মাকে সবাই অনেক মানে আর কি, এরকম। তো যাই হোক, এরপরে যখন মামাতো ভাই আর মামা যখন চলে যাওয়ার পরে তো আমরা তো আর মানে আমরা হসপিটালেই থাকি, তো সকালবেলা আমি ফজর নামাজ পড়ি। তো ফজরের নামাজ শেষ করে আমি যখন মানে বের হওয়ার পর আমি দেখলাম যে আমার মানে মোবাইল ফোনটা কিন্তু সে পর্যন্ত বন্ধ ছিল, মানে মোবাইলে চার্জ ছিল না, তো মোবাইল বন্ধই ছিল, মোবাইল পকেটে ছিল। মানে মোবাইল বন্ধ না খোলা আসলে এটা দেখার মতো সময়ও কিন্তু আমার হাতে নাই। তো মোবাইলটা পকেটে ছিল, তখন আমি মোবাইলটা বের করে মোবাইলটা অন করি। মোবাইল যখন অন করি, মোবাইল অন করার পরে দেখতে পাই যে আমার মানে নানু বাড়ি থেকে একটা লোক আছে যার নাম হচ্ছে মাসুদ, মানে মাসুদ কাকা। মানে মাসুদ কাকা আমাকে অনেকগুলো কল দিয়েছে, মানে ওরকম হয় না যে আমার ওই সময় রবি সিম ছিল, তো রবি সিমে ওরকম মানে একটেল ছিল আর কি, তো মানে মেসেজ আসতো। মোবাইল যখন বন্ধ থাকে কেউ কল দিলে তখন মোবাইল অন করলে মেসেজ আসে। তখন আমি দেখি যে প্রায় 61টার মতো মেসেজ চলে আসছে, মানে 61টার নোটিফিকেশান আসছে যে আমার মানে উনি আমাকে কল দিছে। তখন আমি সাথে সাথে কল ব্যাক করার পর তখন কল রিসিভ করে আমার বলতেছে তোরা কোথায়, আমার জিজ্ঞেস করতেছে। আমি বললাম যে আমি তো হসপিটালে আছি, মানে কক্সবাজার হসপিটালে, মানে ভাবিরি নিয়ে আছি, মানে হচ্ছে সালমার অবস্থা খুব খারাপ, এটা বলি। পরে বলতেছে আরে বেটা, আমি সালমার কথা জিজ্ঞেস করতেছি তোর মামাতো ভাই রোবেলের কথা আর তোর মামার কথা। তাই আমি বললাম যে মামাতো ভাই রোবেল আর মামা তো বাড়িতে চলে গেছে গতকালকে, মানে আজকে রাতেই তো চলে গেল, 2টার দিকে ওরা বেরিয়ে গেছে। পরে বলতেছে তুই কি গাদা নাকি বোকা, তুই কি কইতেছিস এগুলা? আমি বলতেছি মানে আপনি এগুলো কি বলতেছেন, আমি তো আপনার কথা বুঝি না। পরে আমার বলতেছে তোর মামাতো ভাই যে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, ওরা নাকি কক্সবাজার হসপিটালে আছে। কোন হসপিটালে আছে? আমি তখন বলতেছি যে মামাতো ভাই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে। বলে হ্যাঁ। ওমা তুই জানিস না? আমি বললাম যে আমি তো জানি না। পরে বলতেছে তোর নাম্বারে এতবার কল দিচ্ছে, তোর নাম্বারে কল দিয়ে তোর মোবাইলটা বন্ধ। আমি বললাম মোবাইলে চার্জ ছিল না তো মোবাইল বন্ধ। পরে বলতেছে ওরা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, ওদেরকে নাকি কক্সবাজার কোন হসপিটালে রাখছে। তখন আমি পাগলের মতো হইয়া মানে ওইখান থেকে মানে থেকে বের হইয়া, আমি তখন হসপিটাল থেকে বের হইয়া আমি তখন মানে আর মানে একদম দিশাহারা যে আমি কোথায় যাবো কী করবো বুঝতে পারতেছিলাম না। আমি আমার মাকেও কিছু বলতেছি না, কারণ আমার মাকে বলে লাভ নেই, আমি জানি যে আমার মা আরও বেশি টেনশন করবে। মায়ের খুব বেশি টেনশন হবে, জন্য মাকে টেনশন না দিয়া আমি তখন হচ্ছে ওইখান থেকে বের হয়ে মাসুদ কাকার আবারও কল দিয়ে বলতেছি যে মানে আপনি কি জানেন না যে মানে কই গেছে, কোন হসপিটালে রাখছে? তখন উনি বলে যে আমি হসপিটালের নাম শুনছিলাম, ওইখানকার কিছু মানুষ একটা হসপিটালে নিয়ে গেছে, তোর একটা ফোন নাম্বার দিই, তুই ফোন নাম্বারটা উঠা। তো আমাকে একটা ফোন নাম্বার দেয়, ফোন নাম্বার আমি ফোন করে জিজ্ঞেস করি। তো একটা ভদ্রলোককে রিসিভ করে আমি বলি যে মানে যে আপনারা যে এরকম মানে 2টা ছেলে, মানে একটা বয়স্ক লোক আর একটা ছেলে যে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছিল, আমি তাদের পরিচিত। পরে বলতেছে আরে ভাই কই আছেন আপনি? আমি বললাম যে আমি তো কক্সবাজার শহরে আছি। পরে বলে আমিও তো শহরে, মানে ওই লোকটা বলে শহরে। তাই আমি বললাম যে কোন হসপিটালের নাম বলে। কিন্তু দুঃখ মানে হচ্ছে যে মানে আমরা যে হসপিটালে ছিলাম একদম পাশাপাশি হসপিটাল, মানে আমরা যে হসপিটালে আছি সেটা পাশের হসপিটালে। আমি তখন একটা দৌড় দেওয়া হসপিটালে যে আমাকে মানে ফ্লোর নাম্বার আর হচ্ছে কেবিন নাম্বার বলে। আমি তখন দৌড় দেওয়া যায়, দেখি যে আমার মামাতো ভাই এবং মামা দুজনের অবস্থা এতটাই খারাপ, মানে ওরা যে কোনো সময় মারাও যেতে পারে, মানে এত বেশি। আমি বললাম যে মা ডাক্তার মানে আইসিইউতে ভর্তি করানোর নাই, মানে নেন নাই। তখন উনি আমার বলতেছে, ওই লোকটা বলতেছে ভাই রে, রাতের বেলায় আমি আমার দোকানের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ আমার ঘুম থেকে উঠে আমার সিএনজি দিয়া পাঠাইছে, এখন নাই কোনো মানুষ নাই কেউ, মানে ওদেরকে কে মানে করবে কে? এখন ডাক্তার তো আর টাকা ছাড়া কথা বলে না। আমি তখন দেখতেছি মানে সামান্য ব্যান্ডেজ করে রাখছে, এমন অবস্থা যে মানে সামান্য ব্যান্ডেজ করে যে কোনো সময় মারাও যেতে পারে। আমি তখন দৌড়ে ডাক্তারকে বলেছি আইসিইউতে নিয়ে যান, ওদের কী করতে হবে আপনারা করেন, এইভাবে কেন পালায় রাখছেন? তখন ডাক্তার দৌড়াদৌড়ি করে হচ্ছে ভিতরে নিয়ে যাওয়ার পরে একটা নার্স আছে, নার্সটা আমারে বলতেছে যে হাই রে আপনারা কি মানুষ নাকি জানোয়ার, এটা বলে। আমি তখন বলি কেন? পরে বলতেছে যে রাতের প্রায় 3টা 3:30টার দিকে রুগীগুলো আসছে, রুগীগুলো তো মারা যাবে, এগুলো তো বাঁচবে না, আপনারা এখন চিকিৎসা করতেছেন, এতক্ষণ পর্যন্ত এগুলোর এখানে ব্যান্ডেজ করে রেখে দিয়েছেন। আমি বলতেছি যে আমরা তো ছিলাম না, এখন যারা পরে বলতেছে যাই হোক এখন ওরা তো মানে বাঁচানোর কোনো অবস্থা নেই, বাঁচবে না মনে হয়। তো ডাক্তারকে তখন ভিতরে নিয়ে যাওয়ার পরে আমি তখন আমার মা তখন আমাকে প্রচুর কল দেয়। মা তখন ওই সালমার মোবাইল থেকে আমাকে বারবার কল দিতে আসে যে কি হয়েছে মানে আমি কেন আসতেছি না। আমি তখন মারে বলতেছি মা আমি আসবো, তুমি টেনশন করো না, আমি আসবো, এটা বলে আমি তখন ওদের নিয়ে দৌড়াদৌড়ি করতেছি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পরে ডাক্তার ওদেরকে আইসিইউতে নিয়ে যায়। সব কিছু আমার করার পরে ডাক্তার 2 থেকে 2.5 ঘন্টা পরে ডাক্তার আমাকে এসে বলতেছে ওদের দুজন একসাথে মারা গেছে, বাঁচাতে পারলাম না। আমি
আমি তখন মানে মানে আমি আমি ডাক্তারের কথাটা শুনে আমার কাছে মনে হয় যেন মানে দুষ্টমি করতেছে ডাক্তার, মানে দুজন একসাথে মারা গেছে, মানে ডাক্তার এমন করে বলতেছে। আমি তখন ডাক্তারের মুখের দিকে তাকাই, মানে আমি তখন ওইখানে আর মানে টাকায় থেকে আমি তখন আস্তে করে ঢুলে পড়ে যাই, ঢুলে পড়ে অজ্ঞান হয়ে যায়। আমার মোবাইল ফোনটা তখন কী হয় না আমি বলতে পারি না। আমার প্রায় আধা ঘন্টা পরে আমার জ্ঞান ফিরার পর আমি তখন দেখি যে আমি হসপিটালে আমি শুয়ে আছি। আমি তখন প্রচুর পরিমাণ চিল্লাচিল্লি করতে থাকি, মানে কোনোভাবে বেড থেকে উঠে দৌড়ে তখন হচ্ছে আমি আমার ওই মামাতো ভাইয়ের কেবিনে আবারও যাই। তারপর যাই দেখতে পারি যে মানে ওদেরকে নেওয়ার জন্য আমাদের গ্রাম থেকে প্রায় অনেক মানুষ আসছে, আমার মামানিও আসছে, তারপরে আমার মাও এখানে, মানে সবাই এখানে। আমি সবাইকে দেখে আমার মা তখন আমার আইসা খুবই কান্না করে বলতেছে যে তুই আমার একটাবার বললি না যে ওরা অ্যাক্সিডেন্ট করছে। আমি তখন মাকে বলি যে মা কী বলবো, দেখো আমার নিজেরও তো মাথা ঠিক ছিল না। তখন মা আমারে বলতেছে কীভাবে হইলো। আমি বলি যে মা এই ঘটনা আমাকে হচ্ছে মাসুদ কাকা কল করে বলছে, এই ঘটনা সব কিছু বলছে। তো তখন তারা কীভাবে হসপিটালে মানে ওইখানে লাশ বাই গাড়ি করে ওদেরকে বাড়িতে নেয়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তখন পুরোটা পরিবারের যেন একটু সুখের মাতল বয়ে যায়, মানে এত অবস্থা খারাপ। আর এদিকে সালমা কিন্তু এখনও হসপিটালে, মানে আমার মামাতো ভাইয়ের বউ কিন্তু হসপিটালে, মানে হসপিটালে ওরও ধরে রাখতে পারতেছে না। ও হসপিটালে প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছে, ওরও এখানে ধরে রাখা যায় না। তো যাই হোক, বাড়িতে আসার পরে তো মানে আর কি বলবো, মানে গ্রামের অবস্থা খুবই খারাপ। তো ওদেরকে মাটি দেওয়া হলো, মাটির কাজ কমপ্লিট হওয়ার পর আমার মা তখন আইসা মানে একটা খুন্তি দিয়ে আইসা মানে ঘরটারে কোবাইতে আছে, মানে ওই যে কবিরাজ যে ঘরের কথা বলছিল, মানে ঘর মা কোবাইতে আছে, মা ঘর ভাঙে ফেলবে। সবাই এসে মাকে ধরে, মারে কেউ ধরে রাখতে পারতেছে না। মায়ের কথা হচ্ছে ঘর এখনই ভাঙতে হবে। আমার মারে আমার বাপেরে নিয়ে গেছে, আমার ভাইয়ের নিয়ে গেছে, আমার ভাইয়ের ছেলের নিয়ে গেছে, এখন আমার ছেলেরও নিয়ে যাবে, এই ঘর ভাঙতে হবে। তো পরে ঘর ভাঙে, এখন ঘর ভাঙবে। তো সবাই মিলে আবারও আমাদের গ্রামের আরও 2-3 জন মানুষ মিলে ওই কবিরাজের কাছে আবারও যায়, মানে কবিরাজ আবারও কথা বলার জন্য। তো আমার মাও যায়, আমিও যাই, আমাদের গ্রামের আরও 2-3 জন মানুষ যায়, সবাই মিলে যায়। তো কবিরাজ সবার কাছে বলতেছিল যে এটা নাকি এখন না আরও 200 না 300 বছর আগ থেকে নাকি একটা খারাপ জিনিস নাকি, মানে এখান দিয়ে নাকি নামাজ পড়তে যায় মসজিদে, বলে যে এখান থেকে নামাজ পড়তে যায়। এখন ওই যে নামাজ পড়তে যায়, কিন্তু ওই ঘরটা বানানোর কারণে তার এখন মানে চলাফেরার রাস্তায় খুব সমস্যা হয়। তো এই ঘরের ভিতরে যারা ঘুমায় তাদেরই ক্ষতি করে। মানে আগে হচ্ছে 2জনে ঘুমাইছিল, ওরা মারা গেছে। এরপরে হচ্ছে মানে আরেকজনকে অসুস্থ বানাইছে, আমি এটাকে ঠিক করছি। এরপরে আরও 2জনকে এরকম মানে ওই কবিরাজ সব কিছু ডাইরেক্ট বলে দেয়, যে বলতেছে এই ঘর যদি না ভাঙেন তাহলে এই পরিবারে একদম নির্বংশ করে দিবে, পরিবারের কাউকে বাঁচা রাখবে না। তো তখন আমার মা বলতেছে যে দেখেছেন আমি বলেছিলাম না যে ঘর ভাঙতে হবে। এরপরে গ্রামের মানুষ সবাই মিলে সিদ্ধান্ত করে, যাই হোক সবাই কেউ বিশ্বাস করে কেউ করে না, শেষ পর্যন্ত ঘরটা ভেঙে ফেলে। এখন ঘর ভেঙে ফেলার পরে তো সালমার অবস্থা খুবই খারাপ, মানে সালমার আব্বা আম্মাও কান্নাকাটি করে, আমার মাও কান্নাকাটি করে, এবং সালমার পেটে হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছেলে। ডাক্তার বলে যে ছেলে হবে, আমরা কিন্তু করাই, ডাক্তার ছেলে হবে বলে। তো আমার মামাতো ভাইয়ের ছেলে হচ্ছে সালমার পেটে। তো তখন আমার মামানি আমার পায়ে ধরে বলতেছে, মানে আমাকে কান্নাকাটি করে বলতেছে, বাবা রে আমার ছেলে তো মরে গেছে, তুই তো আমার ছেলে, তুই আমার রুবেল। তখন বলে যে তুই আমার রুবেল, তুই আমার মানে আমার নাতিটারে বাঁচা, মানে আমার ছেলের ছেলেটারে বাঁচা, ওরকম করে বলে। আমি তখন বলে আমি কি করতে পারি? তখন উনি বলে যে তুই সালমারে বিয়ে কর। আমাকে বলতেছে যে তুই যদি সালমাকে বিয়ে করিস তাহলে আমার বংশের অন্তত একটা প্রদীপ থাকবে, আমার ছেলেটাও মরে গেল, ছেলের মানে আমার জামাইটাও মারা গেল, আমার শ্বশুর শাশুড়ি সবাই মারা গেল। এখন যদি মেয়েটাকে বিয়ে করিস, মানে মেয়েটাকে বিয়ে করলে অন্তত এর ঘরে যে সন্তানটা আছে ওই সন্তানটা যদি আমার কাছে দেস, তাইলে অন্তত আমার পরিবারে একটা মানে থাকবে, একটা প্রদীপ থাকবে, তুই ওরে বিয়ে করে রেখে দে। তো আমার মা বলতেছে যে বাবা যা বলছে তাই করি, কারণ মানে মেয়েটা তো ভালো, দেখতে শুনতে খারাপ না, ওরে তুই বিয়ে কর। পারিবারিকভাবে তারা সবাই আমাকে প্রেশার দেয়। তো আমার যেহেতু কোনো গার্লফ্রেন্ড নাই, কোনো প্রেমিকা নাই, আমি তো কারোর সাথে প্রেম প্রীতিতে ভালোবাসা করি না, তো সবাই যেহেতু ওভাবে প্রেশার দেয়, আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে। তো পারিবারিকভাবে তখন সালমার সাথে আমার আবারও বিয়ে হয়, মানে আমার মামাতো ভাই তো মারাই যায়, তারপর আমার সাথে বিয়ে হয়। বিয়ে হবার পরে তখন আমি সালমার সাথে হচ্ছে ওইখানেই থাকতেছি। তো প্রায় আরও 1 থেকে 1.5 মাস পরে আমার একটা মানে সালমার ঘরে একটা ছেলে সন্তান হয়। তো ছেলে সন্তানটা হওয়ার পরে তো আমার মামা নিয়ে আলহামদুলিল্লাহ একটু খুশি হয়, যেহেতু মামা তারপরে মামাতো ভাই দুজনেই মারা গেল। তো সেক্ষেত্রে ওই মামাতো মানে সালমার ঘরে সন্তানটা হওয়ার পর আমার মামানি হচ্ছে একেবারে খুবই খুশি হয়। তো মামানি সন্তানটাকে রাখে এবং এটাকে অনেক আদর করে, সন্তানটাকে প্রচুর আদর করে। এবং ডাক্তার যেটা বলছিল যে মানে সন্তানের অবস্থা খুব খারাপ হবে, কিন্তু না, সন্তান আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবলভাবেই হয়। আর আমরা যে ঘরটা ভেঙে ফেলছি, ঘরটা ভাঙার পরে আমাদের পরিবারে আর কোনো প্রবলেম নাই, মানে আমার মামিরও কোনো আমার মামিরও কোনো প্রবলেম নেই, আমার মায়েরও কোনো প্রবলেম নেই, বা সালমারও কোনো প্রবলেম নেই। তো আমরা সবাই ওইখানে থাকতেছি, পারিবারিকভাবে থাকতেছি, কোনো প্রবলেম হইতেছে না, মানে সবই ঠিকঠাক মতো চলতেছে। দিন যাচ্ছে ওভাবে যেতে যেতে একটা সময় আমি হচ্ছে অনার্স মানে কমপ্লিট করে ফেলি। এরই মাঝে কিন্তু আমি কোনো
বাচ্চা নেই না, মানে বাচ্চা নেই না কারণ হচ্ছে মানে আমার মনটার মধ্যে খুবই খারাপ থাকে, মানে মন টন ভালো থাকে না। নানা নানি, তারপরে হচ্ছে মামা, মামাতো ভাই সবাই চলে গেল, এরপর থেকে মানে খুবই একা হয়ে যায়। আমি আর হচ্ছে বিয়ে মানে করি না, মানে হচ্ছে সন্তান নেই না। তো যাই হোক, আমি একটা সময় অনার্স কমপ্লিট করে অনার্স শেষ করার পরে তখন হচ্ছে ওই কক্সবাজার থেকে আমাকে হচ্ছে মানে ওই কক্সবাজার আমি একটা বেসরকারি কোম্পানিতে একটা চাকরি নেই। মানে বেসরকারি কোম্পানি ঠিক আছে, বাট এটা অনেক এলিট একটা কোম্পানি, মানে গভর্নমেন্টের চেয়ে এটার পাওয়ার অনেক বেশি। তো একটা ভালো একটা কোম্পানি, ওই কোম্পানিতে চাকরি নিই। তো চাকরি নেওয়ার পরে ওখানে থাকতেছি। তো আমার মা তখন গ্রামে থাকে অ্যান্ড হচ্ছে আমার মামিও গ্রামে থাকে। আমার ওই মানে আমার ছেলেটা, এখন তো এটা আমারই ছেলে বলা চলে, আমার ছেলে সালমা, সবাই গ্রামে থাকে, আমি তখন শহরে থাকি। তো আমার আসলে খুব বেশি মানে খুব প্রবলেম হয় বলতে আসলে শহরে দেখা গেলো কি যে নিজের রান্নাবান্না করা, তারপর অফিস করা, মানে সব কিছু আসলে খুব কভারলি করতে পারি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি এটা মাকে বলতেও পারি না যে মা তুমি আমার বউকে আমার কাছে দিয়ে দাও, যেহেতু বাড়িতে হচ্ছে মানে আমার মানে বাড়িতে আমার মামি, তারপর আমার মা, দুজনেই তো মোটামুটি বয়স্ক মানুষ। তো এইভাবে দিন যাচ্ছে। বাট আমায় একটা সময় সালমা নিজে আমার মাকে বলে যে ও তো আসলে ওইখানে থাকতে পারে না, ওর খুব কষ্ট হয়, ও মাঝে মাঝে ফোন করে বলে যে রান্নাবান্না করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, এরকম করে খুব মন খারাপ করে। তো এই জন্য আমার মাকে তখন বলে যে আমি কি ওর কাছে চলে যাবো, এরকম করে আমার মাকে বলে। তো বলার পরে মা একদিন আমাকে জিজ্ঞেস করে যে তোর বউ তো এরকম এরকম বলে, আমি কী করবো? আমি তখন বলি যে আমার বউ তো ঠিকই বলতেছে যে আমি এখানে থাকতে পারতেছি না, আমার তো এখানে খুব কষ্ট হচ্ছে, রান্না বান্না করতে পারতেছি না, তোমরা সবাই চলে আসো, মানে তুমিও চলে আসো, মামিকে নিয়ে আসো, মামি তুমি, তারপরে হচ্ছে সবাই তোমরা চলে আসো। তো আমার মা বলতেছে এটা কেমন কথা কইতেছি যে আমরা সবাই মিলে যাবো, এটা কি সম্ভব নাকি? আমি বললাম কেন, অসম্ভবের কি আছে, তুমি মামি তারপরে সবাই আসবা, সবাই একসাথে থাকবো আমরা, এটা ভালো না? তো বলতেছে যে না, তুই আপাতত মানে সালমারে নিয়ে যা, সালমারে নিয়ে তুই এখানে থাক, এরপরে না হয় মানে আমরা মাঝে মাঝে যাবো। তো তারপরে আমার মা কী করে সালমাকে পাঠিয়ে দেয় এখানে। তো সালমাকে পাঠিয়ে দেওয়ার পর ভিতরে বাসা ঠিক করি, একটা বাসার ভিতরে আমি সালমাকে নিয়ে থাকতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার দিনগুলো ভালোই কাটতেছে। সালমার যে ছেলেটা আছে ওই কিন্তু তখন মোটামুটি বড় হয়ে যায়। ওই ছেলেটাকে তখন ওই মানে আমার মা রেখে দেয়। মা বলতেছে যে আমরা দুজনে এখানে থাকবো, আমরা কীভাবে থাকবো, তুই ছেলেটাকে দিয়ে যা। তো আমার ছেলেটা তখন ওইখানেই থাকে, গ্রামেই থাকে। আমি তখন সালমাকে নিয়ে আসি, সালমাকে একটা বাসা ভাড়া করি। অ্যান্ড বাসা ভাড়া করে তো আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলো ভালোই যাইতেছে। তো দিন এভাবে যাচ্ছে, কিন্তু আমার সালমার ঘরে কোনো সন্তান হচ্ছে না। আমি কিন্তু সন্তান নেওয়ার জন্য ট্রাই করি, বাট কোনো সন্তান হচ্ছে না। ও প্রচুর পরিমাণ টেনশন করে যে সন্তান হচ্ছে না, ডাক্তারের কাছে যায়, ওইখানে যায়, মানে অনেক জায়গায় দেখে কোনো সন্তান হয় না। তো এইভাবে যেতে যেতে আমাদের অফিসেই হচ্ছে একটা ছেলে চিটং থেকে, মানে ওর বাড়ি চিটংয়ে, আমাদের অফিসে জয়েন করে আমার জুনিয়র হিসাবে। তো জয়েন করে এখন আসলে ওই ছেলেটা একটু ভালো, মানে খুবই ভালো। আমার ভালো বলতে কি আমি এটাও বলি, আমার একজন টিচার আছে, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ছিল, ওই টিচারের হচ্ছে কেমন জানি আত্মীয় হয়। তো আত্মীয় হয়ে টিচার আমাকে বলতেছে যে ছেলেটাকে একটু দেখা রাখো, মানে আমাকে একটু বলে আর কি যে একটু দেখাশোনা করার জন্য। তো তখন আমি ওকে একটা মেস ভাড়া করে দিই, মেসের মধ্যেও থাকতেছে, আমাদের সাথেই চাকরি করে এভাবেও থাকতেছে। কিন্তু মানে সমস্যা হচ্ছে ছেলেটা একটু মানে হয় না যে মানে ওরকম কখনো ওরকমভাবে রান্নাবান্না করে খায় নাই বা একা থাকতে পারে না, ওর খুব প্রবলেম হয়। তো মাঝে মাঝে আমাদের বাসা থেকে আমি রান্নাবান্না করে ওকে দিয়ে আসি, রান্নাবান্না করার পর আমি দিয়ে আসি। অ্যান্ড আসার পরে ও তখন আমাদের পরিবারও মাঝে মাঝে আসে আমার বউয়ের সাথে কথা বলে, আমার সাথে কথা বলে, মানে আমাদের পরিবারের একজন সদস্যর মতো হয়ে যায়। তো একটা সময় ও আমার বউকে বোন ডাকে, মানে আমার সালমাকে তখনও বোন ডাকে, মানে ও রক্তের বোন ডাকে, ওরকম যে মানে পাতানো কিছু বোন আছে না, যে বোন ডাকে। তো বোন ডাকার পরে একদিন সালমা আমাকে বলতেছে যে দেখো মানে ও তো মানে খুবই ভালো, মানে ও অত্যন্ত ভালো মানুষ, মানুষের দিক মানে মনের দিক থেকে অত্যন্ত ভালো, আর আমাকে বোন ডাকছে, আমাকে বোন ডাকছে। এখন আমার মন চাইতেছে যে ও ওইখানে থাকবে, আমরা মাঝে মাঝে রান্নাবান্না করি, ওকে দিয়ে আসি, ও খায়, মানে ব্যাপারটা জানি কেমন দেখে না। তুমি একটা কাজ করো না, তুমি ওকে আমাদের বাসায় নিয়ে আসো, মানে আমাদের বাসায় নিয়ে আসো। তো আমি তখন বলতেছিলাম যে আমাদের বাসায় নিয়ে আসবো, আমাদের বাসায় নিয়ে আসলে ব্যাপারটা কেমন দেখায় না। ও বলতেছে কেমন দেখে, মানে এত বড় একটা বিল্ডিং, আমাদের বিল্ডিংটা কিন্তু অনেক বড় ছিল, মানে অনেক বড় একটা বিল্ডিং ছিল। বলতেছে একটা রুমের ভিতরে থাকবে, ও খাবে, তোমার সাথে অফিসে যাবে, তোমার মানে অফিস থেকে একসাথে ফিরবা। তো এটা ভালো না যে যেহেতু আমাকে ভাই ডাকছে, আমার তো ভাই হয় তাই না। তো তখন হচ্ছে আমার বউ যখন এটা বলে, মানে সালমা যখন এটা বলে, তখন আমি চিন্তা করছি ওকে ফাইন ঠিক আছে। তো আমি ছেলেটাকে তখন হচ্ছে মানে ওই মেস থেকে আমি আমাদের এখানে নিয়ে আসি, আমাদের বাসায় নিয়ে আসার পরে তো আমি আম্মার সাথেও মাঝে মাঝে কথা বলি, মামনির সাথেও কথা বলি, তারাও সম্পূর্ণ ঠিক আছে, তারাও খুব সাপোর্ট করে। অ্যান্ড সালমাও তাদের সাথে কথা বলে, পারিবারিকভাবে মানে আমি একদম হ্যাপি। তো তখন ওকে কী করে আমাদের বাসায় নিয়ে আসি, ওর নাম ছিল কিন্তু নয়ন, নামটা বলে রাখি, নাম নয়ন ছিল। তো নয়নকে তখন আমি হচ্ছে আমাদের বাসায় নিয়ে আসি, আমাদের বাসায় আনার পর একটা রুম দিয়ে দিই, আমাদের রুমেও থাকতেছে, কোনো প্রবলেম নাই, খাওয়া দাওয়া করতেছে, আমাদের সাথেই চলতেছে, মানে অত্যন্ত ভালো, মানে ভালো যে এরকম ভালো যে মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে আমাদের ঘর পর্যন্ত পরিষ্কার করে। আমি ঘুম থেকে উঠে যে আমার ঘর পুরো চকচক করা, মানে পরিষ্কার করা, ঘর পরিষ্কার করে, গার্ডেন পরিষ্কার করে, মানে যথেষ্ট কাজই একটা ছিল, মানে কাজের মানে প্রচুর কাজ করেও।
তো এভাবে প্রায় আরও এক এক থেকে দেড় বছরের মতো কাটে। এক দেড় বছরের মতো কাটে, তখন সালমার কারো কোনো সন্তান হয় না। তখন ওই মানে নয়ন কী করে, সালমাকে নিয়ে বিভিন্ন কবিরাজের কাছে যায়। তখন কিন্তু মানে একদম আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। আমার সাথে মাঝে মাঝে আমাদের গ্রামেও যায়, কক্সবাজার গ্রামে যায়, গ্রাম থেকেও আসে। মানে আমার আমাকে মা বলেই ডাকে, এবং হচ্ছে মানে আমার মামানিকেও মামানি বলে ডাকে। মানে একদম আমার খুব কাছের মানুষ হয়ে যায়। তো যাই হোক, এভাবে যেতে যেতে ও তখন মানে সালমাকে নিয়ে বিভিন্ন কবিরাজের কাছে যায়, অনেক কবিরাজ দেখায়, অনেক ডাক্তার দেখায়, বাট কোনোভাবেই কাজ হয় না। সন্তান কেন হচ্ছে না আমি এটা আসলে নিজেও বুঝতেছি না। এরই মাঝে আমার যে মানে আমার মামাতো ভাইয়ের যে সন্তানটা হয়েছিল, ও কিন্তু অনেক বড় হয়ে গেছে, ছেলেটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো সন্তান হচ্ছে না, এভাবে প্রায় আরও অনেক দিন কেটে যায়। তো অনেক দিন কেটে যায়, তখন কিন্তু সালমা কিন্তু আমার সাথে খুব ভালো। মানে হয় না যে সন্তান না হলে যে স্বামী স্ত্রীর মাঝে একটা ঝগড়া হয় বা কথা কাটাকাটি, ওরকম কিছু না। সালমা কিন্তু প্রচুর ভালো, আমাকে যথেষ্ট বুঝে, মানে খুবই ভালো। তো এইভাবেই যেতে যেতে একটা পর্যায়ে মানে হঠাৎ করে রুবেল আমাকে বলতেছে, মানে সরি, একটা পর্যায়ে হচ্ছে আমার মানে নয়ন আমাকে বলতেছিল যে ও মানে ইয়েতে যাবে, মানে বলতেছে চিটংয়ে যাবে, ওর মানে আব্বা আম্মাকেও নিয়ে আসবে। বলে যে আমি শহরে যাব, গিয়ে আমার আব্বা আম্মাকে নিয়ে আসবে, তারপর আব্বা আম্মাকে নিয়ে আমরা একসাথে থাকবো, আমি একটা বাসা ভাড়া করবো। তো আমি বলি যে ফাইন, ঠিক আছে। তো তুমি এটা বলে, তো আমাকে বলে যে ভাই কিছু টাকা দেন। আচ্ছা, এর মাঝে আরেকটা ব্যাপার আমি বলে রাখি, আমি কিন্তু এখানে মানে আমার বউ কিন্তু আমাকে ইদানিং ধরে খুব বেশি প্রেশার দিচ্ছিল, মানে প্রেশার দিচ্ছিল গাড়ি কেনার জন্য। আমাকে বলতেছে একটা গাড়ি কিনো, মানে সবার গাড়ি আছে, আমার অফিসে সবার গাড়ি আছে, তো তোমার গাড়ি নেই, তুমি একটা গাড়ি কিনো। তো আমি একটা সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি আমি দেখি, সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি দেখি প্রায় 8 লাখ টাকার মতো। তো আসলে আমার কাছে কিন্তু 8 লাখ টাকা নাই। মানে আমি কিন্তু যে চাকরি করি ওইখান থেকে আসলে মানে খুব বেশি টাকা কোনো বেতন পাই না। এরপরে বউ যখন প্রেশার দেয় তখন আমি একটা লোন করি, মানে ব্যাংক থেকে একটা লোন করি। লোন করার পরে আমি তখন হচ্ছে 8 লাখ টাকা, মানে 8 লাখ টাকা আমি ব্যাংক থেকে লোন নেই। লোন নেওয়ার পর আমি তখন ওই টাকাটা ঘরে রাখি। মানে গাড়ি যেখানে কথাবার্তা বলছিলাম ওইখানে তো ওরা সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল, নিশান কোম্পানির, নিশানের সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি 8 লাখ টাকা। মানে গাড়িটা হয় না যে অত মানে ইয়া না, মানে অতটা স্মার্ট না, ওরকম মানে মোটামুটি। তো গাড়ির দাম কিন্তু ছিল 12 লাখ টাকা, মানে আমি 8 লাখ টাকা দিব আর 4 লাখ টাকা হচ্ছে মানে কিস্তিতে দিব, ওরকম করে কথাবার্তা হয়েছে। তো কথাবার্তা হওয়ার পর আমি তখন টাকাটা উঠে ব্যাংক থেকে 8 লাখ টাকা উঠে ঘরে রাখি। ঘরে রাখার পরে তখন রুবেল বলতেছে যে ও ইয়েতে যাবে, হচ্ছে চিটংয়ে যাবে ওর আব্বা আমাকে আনার জন্য। তো চিটংয়ে চলে যায়, যাওয়ার পরে তো যাকো আমার কাছ থেকে বিদায় দিয়ে নিয়ে যায়, ভাই আমি চলে যাচ্ছি। আমি তখন আমার বউকে বলেছি মানে টাকাগুলো সাবধানে রাখো, কারণ হচ্ছে টাকাগুলো যাতে কোনোভাবে কোনো কিছু না হয়, দেন হচ্ছে টাকাগুলো সাবধানে রাখো। এটা আমি রুবেলকে মানে আমার বউকে বলি। বলার পরে তখন কিন্তু নয়ন কিন্তু অলরেডি চলে যায়, নয়ন কিন্তু তখন অলরেডি মানে চিটংয়ে চলে যায় আব্বা আমাকে আনার জন্য। তো যাই হোক, এরপরে আমি তখন অফিসে যাই। অফিস থেকে যখন বিকালবেলা আমি বাসায় ফিরি, অফিস থেকে বিকালবেলা যখন বাসায় ফিরে আবার আমি দেখতেছি আমার রুমের মধ্যে তালা মারা। রুমের মধ্যে তালা মারা দেখার পরে আমি তখন মানে অবাক হয়ে যে কী ব্যাপার, রুমে তালা মারা কেন। আমি তখন মানে রুম খোলার জন্য ট্রাই করে খুলতে পারি না, নিচে দারোয়ানের কাছে যাই। দারোয়ানের কাছে গিয়ে বলি যে আমার রুমে তালা মারা, আমার ওয়াইফ কোথায় গেছে বলতে পারেন? তো দারোয়ান আমাকে বলে যে ভাবি তো কই জানি গেছে, আমাকে চাবিটা দিয়ে গেছে, এটা বলে। আমি তখন চাবি ওর কাছ থেকে চাবি নিয়ে ঘরে দরজা খুলে ভিতরে ঢুকি। অ্যান্ড ভিতরে ঢুকার পর আমি দেখতে পাচ্ছি আমার বউয়ের কোনো কাপড় চোপড় ঘরে কিচ্ছু নাই, মানে ওর কোনো কাপড় চোপড় নাই। ওর নাম্বারে কল দিই, নাম্বারটা বন্ধ কিনে আমি আমার মাকে ফোন করি, আমার মামানিকে ফোন করি, তাদের দুজনকে ফোন করি। তারাও মানে সেম কথাই বলতেছে যে কোথায় চলে গেল, ওদের কাছে তো কিছু বলে নাই। তারপর আমি ওর আব্বা আম্মাকে ফোন করি, ওর আব্বা আম্মাও সেম কথা বলে, তা আমরা তো জানি না কোথায় গেছে, ওরা বলতে পারে না, মানে কেউ বলতে পারে যে কোথায় গেছে। দেখতে দেখতে প্রায় মানে রাত প্রায় 12টা-1টার মতো বেঁচে যায়, আমি ওকে পাই না। আমি তো পাগলের মতো হয়ে যায়। তখন আমি কী করি, গ্রামে যাই, মানে আমাদের কক্সবাজার যাই, গ্রামের বাড়িতে যাই। গ্রামের বাড়িতে গিয়ে ওর আব্বা আম্মার সাথে কথা বলে, ওর আব্বা আম্মা বলে তো আমাদেরকে তো কিছু বলে নাই, কোথায় চলে গেছে। তো দেখতে রাতটা কেটে যাওয়ার পর আমি তখন খুব বিপাকে পড়ছি, ওর গেলোটা কোথায়, মানে কিছুই বুঝতে পারতেছিলাম না। আর যে ডয়ারে টাকা ছিল ওই ডয়ারটাও তালা মারা, মানে চাবিও নাই। তো আমি ডয়ার তালাগুলো দেখতে পারতেছি না যে টাকাগুলো আছে কিনা, মানে খুবই বিপাকে পড়ে যায়। সকালবেলা তখন আমার কেন জানি মনে হয় যে আমি একটু মানে নয়নকে ফোন করি, যে হচ্ছে আমার অফিসের কলিগ ছিল, নয়নকে কল করি যে নয়নের সাথে তো মাঝে মাঝে মানে সালমার কথা হয়েছে, নয়নকে কিছু বলছে কিনা। এটা বলার জন্য আমি তখন নয়নকে কল করি, কিন্তু তখন নয়নের নাম্বারটাও বন্ধ পাই, আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না। তো একটা পর্যায়ে আমি তখন মানে খুব বিপাকে পড়ে যান। আমার মনে তখন একটু সন্দেহ লাগে যে ও কি নয়নের সাথে চলে গেল কিনা, যদিও ভাই ডাকছে, এরপর একটু সন্দেহ লাগার পর আমি আমার ওই টিচারের কাছ থেকে নয়নদের মানে বাসার ঠিকানা নিই, চট্টগ্রামের বাসার ঠিকানা নেওয়ার পর আমি তখন চট্টগ্রামে যাই। মানে ওইখান থেকে ও কিন্তু আসে না, ও ছুটি নেয় 2 দিনের ছুটি নিয়ে প্রায় 1 সপ্তাহের মতো হয়ে গেছে, ও আসে না, মানে নয়ন কিন্তু আসে না। তো যেহেতু নয়ন আসতেছে না আর ওর মোবাইলও বন্ধ, তখন আমার মনে খুব টেনশন ঢুকে যায়, এতে সালমার মোবাইলটাও বন্ধ। তখন আমি কী করি, ওইখান থেকে আমি আমার টিচারের কাছ থেকে নয়নের বাড়ির ঠিকানা নেই, মানে চিটংয়ে ঠিকানা নেওয়ার পর আমি তখন নয়নদের বাড়িতে যাই। তো নয়নদের বাড়িতে যাওয়ার পরে আমি শুনতে পাই যে ও বাড়িতে নাই।
ওর আব্বা আম্মাকে জিজ্ঞেস করে কোথায় গেছে, ওনারা বলে যে ও তো বাড়িতে না, ও তো কক্সবাজারে চাকরি করে। আমি বললাম তো কক্সবাজার থেকে বলছিল যে গ্রামে আসবে, আপনাদেরকে নিয়ে যাবে, আপনাদেরকে নেওয়ার জন্য ও তো এখানে আসছিল, চিটং আসছিল। পরে বলে যে কই বাবা, আমাদের সাথে তো কোনো যোগাযোগ নেই, আমাদেরকে তো কোনো কিছু বলে নাই। আমি তখন বুঝতেই পারতেছিলাম না কিরে, ওর মোবাইলে বন্ধ, তারপরে সালমার মোবাইলে বন্ধ, তার মানে আমি তখন কনফার্ম হয়েছে যে ওরা দুজনে পালায়ে গেছে। আমি তখন খুবই মন খারাপ করে বাড়িতে এসে আমার মাকে জড়াই ধরে আমি খুবই কান্নাকাটি করি, মানে প্রচুর কান্নাকাটি করি। মা বলে কান্নাকাটি করে কী হবে? আমি বলতেছি মা এত ভালোবাসছিলাম, মানুষটা আমার সাথে এত বড় বেইমানি করলো, চলে গেল। তো মা বলতেছে যে যাই হোক মন খারাপ করিস না, এখন কি করবি? ওর আব্বা আম্মার সাথে আমি কথা বলি। ওর আব্বা আম্মা বলে ওর আব্বা আম্মার সাথে নাকি ওর কথা হয়েছে, মানে সালমার কথা হয়েছে। সালমা নাকি ওর আব্বা আম্মাকে বলছে যে ওর আব্বা আমাকে বলছে যে ও চলে আসবে, মানে ও যেখানে গেছে ওই আরেকটা ছেলের সাথে গেছে, ওইখানে মানে ভালো আছে, আমাকে নাকি ছেড়ে দেবে, এটা বলে ওর আব্বা আমার কাছে বলে। তো আমি তখন বলি যে মানে আমার সাথে এই কাজটা কেন করলো, আমার সাথে না করলেও তো পারতো, এটা করা তো খুব দরকার ছিল না। আমি তো আসলে তেমন কোনো কিছু করে ফেলি না যার জন্য আমার সাথে এই কাজটা করতেই হবে। আমি তখন প্রচুর পরিমাণ বিপাকে পড়েছে যে আমার সাথে এই কাজটা কেন করলো। তো আমি তো খুব খারাপ মানুষ ছিলাম না, ওর সাথে কখনো খারাপ বিহেভ করি নাই। অ্যাজ এ বউ, মানে একজন স্বামী হিসেবে তার বউকে যতটুকু সম্মান ভালোবাসা দেওয়া দরকার, আমার কাছে মনে হয় আমি তাকে পরিপূর্ণ ভালোবাসাই দিয়েছি। এত ভালোবাসা দেওয়ার পরেও মানুষটা এভাবে আমাকে কষ্ট দিতে পারলো, তো সবাই মন খারাপ করে। তো যাই হোক আমি তখন বলতেছি যে আপনার মেয়েকে বলেন, মানে সালমার বাবা মাকে বলি যে আপনার মেয়েকে বলেন যে আমাকে কিছু একটা করার জন্য আমার তো বিয়ে করতে হবে, তো এরই প্রায় সপ্তাহ থেকে 15 দিন পরে একটা লোক মারফতে আমার জন্য একটা ডিভোর্স লেটার সালমা পাঠিয়ে দেয়। তো ডিভোর্স লেটার পাঠিয়ে দিই, ওখানে ডিভোর্স লেটারও সিগনেচার করে রাখে। আমি এটা পাই, এটা হাতে পাওয়ার পরে আমি তখন আমার মাকে বলি যে মা তো ডিভোর্স করাই দিছে, এখন কি করবো? তো আমার মা বলতেছে যে ঠিক আছে তাহলে আমরা এখন মেয়ে দেখি। তো যেটা সচরাচর মেয়ে দেখতে হবে, যেহেতু ডিভোর্স করাই দিছে ওর সাথে তো আমার আর কোনো কথাবার্তা নাই। তো ডিভোর্স করে আমার যে টাকাগুলো নিয়ে গেছে আমি ওর আব্বা আমার কাছে বলি, ওর আব্বা আমা বলে যে এখন টাকা নিয়ে গেছে, কোনো ডকুমেন্ট আছে? আমার কাছে কোনো ডকুমেন্ট নাই। আমি আইনিভাবে কথাবার্তা বলি, তখন তারা সেম কথাই বলতেছে যে তাদের ডকুমেন্ট লাগবে, কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, আমি তো কোনো ডকুমেন্ট রাখি নাই। তো যাই হোক এরপরে তো চলে গেল। পরে আমার পারিবারিকভাবে আব্বা আমার চিন্তা করতেছে আমাকে, মানে আমার মা আর আমার খালামণি মামানি চিন্তা করতেছে আমাকে বিয়ে করাবে। তো তারা আর এর মধ্যে কিন্তু ছেলেটা আছে, আমার ছেলেটা কিন্তু আমাদের সাথেই আছে, ছেলেটা কিন্তু ওরা নেওয়া যায় না, ওর কিন্তু আর কোনো খোঁজখবর নাই, মানে ওরও খোঁজখবর নাই, নয়নেরও কোনো খোঁজখবর নেই, ওরা কোথায় গেছে কোনো খোঁজখবর নাই। মানে নয়নের সাথে আমার কথা হয় না, আর নয়ন কিন্তু চাকরি ছেড়ে দিছে, ও যখন আসে না তখন চাকরি থেকে ওকে ডিসমিস করে দেওয়া হয়েছে। এত ভালো একটা চাকরি, এটা আসলে বর্তমান সময়ে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু এরকম একটা চাকরিও ছেড়ে দিল। যাই হোক এভাবে দিনগুলো কাটতেছে, তখন পরিবার থেকে আমার মা তখন আমাকে বলতেছে যে বিয়ে করাবে, মানে আমি বিয়ে করার জন্য মেয়ে দেখতেছে। তো অনেক খোঁজাখুঁজি করার পরে এটা প্রায় আরও 3 থেকে 3.5 মাস পরে, 3.5 মাস 4 মাস, প্রায় 4 মাস পরে তখন তারা পারিবারিকভাবে আমাকে কক্সবাজারে আরেকটা মেয়েকে বিয়ে করে, জানা হচ্ছে সাইমা নামের একটা মেয়েকে পারিবারিকভাবে আমার মা আর আমার মামানি মিলে আমাকে বিয়ে করায়। তো আমার মামানিও কিন্তু তখন আমি আমার মামনিকে আমার মা বলেই ডাকি, মানে মামনিকেও মা ডাকি, আমার মাকেও মা ডাকি, মানে দুজনকে মা ডাকি। আর আমার মামাতো ভাই মারা যাওয়ার পর আমার মামানি তখন আমাকে নিজের সন্তানের মতো করে নিয়েছে। তো এরপরে যখন বিয়ে করে পারিবারিকভাবে আমি তখন আলহামদুলিল্লাহ সুখে আছি। আমার সাংসারিক জীবন প্রায় 8 মাসের মতো কাটে, মানে 8 মাসের মতো সাংসারিক জীবন কাটে। অ্যান্ড 8 মাস পরে হঠাৎ করে একদিন আমার মোবাইলে এতদিন পরে আমাকে সালমা কল দেয়, আমাকে কল দিয়ে বলতেছে যে তুমি কোথায়, আমাকে এটা জিজ্ঞেস করে। আমি বললাম যে এত মাস পরে আমার কি মনে করে কল দিচ্ছ? পরে বলে তুমি কোথায় এটা বলো। আমি বললাম আমি কক্সবাজার আছি, অফিসে আছি। তো বলে যে আমি তোমার অফিসের সামনে আছি, একটু অফিস থেকে বেরো। আমি তখন অবাক হয়ে যে কিরে ও অফিসের সামনে কি করে। আমি তখন বাসা থেকে মানে অফিস থেকে বেরিয়ে দেখতেছি যে অফিসের সামনে দাঁড়ায় আছে। আজকে প্রায় 1 বৎসর পরে আমি মানুষটার মুখটা দেখলাম, তার মুখের দিকে তাকে আমার চোখের পানিগুলো বেয়ে গাল বেয়ে মাটিতে পড়তেছে। আমি বললাম যে কত ভালোবাসছিলাম তোমাকে কত ভালোবাসছিলাম। আমি তখন খুবই দুঃখ করে বলতেছিলাম যে মামাতো ভাই মারা যাওয়ার পরে আমার পরিবার যেমন করে তোমাকে আমার কাছে দিয়ে দিচ্ছে, আমি তোমাকে তেমন করে আমার নিজের করে নিয়েছি, মানে আমি তোমাকে তেমন করে আমার নিজের কাছে নিয়েছি, আমি তোমাকে কখনো কষ্ট দিই নাই, মানে প্রচুর পরিমাণ ভালোবাসছি তোমাকে। এরপরও কেন তুমি আমার সাথে এই কাজটা করলা? তুমি না বলছিলে যে নয়ন নাকি তোমার ভাই হয়, নয়ন নাকি তোমাকে বোন ডাকছিল, তোমরা নাকি রক্তের ভাই বোন, তাহলে এই কাজটা তুমি কেমনে করলা? ও কোনো কথা না বলো আমাকে বলে তুমি নাকি বিয়ে করছো, আমাকে বলে। আমি বলি তো বিয়ে করবো না, তুমি চলে গেছো, আমাকে ডিভোর্স করছো, তো আমি কি বিয়ে করবো না? আমাকে বলে ডিভোর্স করছি। আমি বলি তো ডিভোর্স করো নাই, আমার কাছে তো ডিভোর্স পেপার আছে। আমাকে বলে কে বলছে আমি তোমাকে ডিভোর্স করছি? আমি বলি ওমা তুমি আমাকে ডিভোর্স করো নাই, ডিভোর্স পেপার আমার কাছে আছে, এগুলো কী বলতেছো? ও বলে তুমি কি পাগল হয়ে গেছো, আমি তোমাকে ডিভোর্স করবো কেন? অ্যান্ড তোমার ওই বন্ধু আমাকে হচ্ছে তাবিজ তোমার করে ঘর থেকে নিয়ে গেছে, ও বলে ওকে নাকি তাবিজ করে নিয়ে গেছে। তো বলে তাবিজ করে নিয়ে গেছে, এখনও আমি বলি যে তোমাকে তাবিজ করে নিয়ে গেছে, তো তাবিজ করে নিলে তোমার মোবাইল বন্ধ ছিল কেন? ও আমাকে বলে যে তোমার ওই বন্ধু আমার মোবাইল আমার কাছ থেকে নিয়ে গেছে, তাবিজের পাওয়ার যতদিন ছিল আমি ততদিন তার সাথে ছিলাম, এরপর আমার জ্ঞান ফিরছে, আমি তখন চলে আসছি। আমি তখন বলতেছি পাগলামি করতেছো, তাহলে আমার টাকা কই?
আমি যে কক্সবাজার রুমে টাকা রাখছিলাম টাকা কই, পরে বলে টাকা এর আগের দিনে তোমার বন্ধু নিয়ে গেছে। অ্যান্ড ও আমাকে তাবিজ করার পরে ও যা যা করতে বলছে আমি তাইতেই করছি। মানে ওর কথাগুলো যেমন মানে একটু লাইক হয় না যে মানে সিনেমা স্টাইলের ও কথাও বলতেছে। আমি তখন বলতেছি তো আমাকে তালাক দিছো, তালাকের ব্যাপারটা কীভাবে আসলো? তখন আমাকে বলে ঠিক আছে তুমি তালাকের কাগজ দেখাও। এটা বলার পর আমি তখন বলি আমার সময় নেই, আমার সাথে পাগলামি করো না। এরপর দিন আমি তখন মানে ওর সাথে কথাবার্তা না বলে বাসায় যাই। বাসায় যাওয়ার পর আমার মা আমাকে ফোন দিয়ে বলতেছে ওনাকে বাড়িতে গিয়ে হুমকি দুমকি দিতেছে, মানে আমাকে গালাগালি করতেছে, মামিনীকে গালাগালি করতেছে। আমি তখন বলতেছি যে কেন, আমার বউ যে ছিল সাইমাকেও নাকি মানে প্রচুর পরিমাণ অকথ্য ভাষায় গালাগালি করতেছে। আমি তখন বাড়িতে যাই, ওই দিন রাত্রেবেলায় বাড়িতে যাই, পরের দিন সকালবেলা আমি তখন ওদের বাড়িতে যাই, মানে হচ্ছে সালমাদের বাড়িতে যাই। সালমাদের বাড়িতে গিয়ে আমি তখন ওকে ডাইকে নিয়ে আসি। ডাইকে আইনে তখন আমি ওকে ইয়েটা দেখাই, ওকে মানে কাগজটা দিই, মানে ডিভোর্সের লেটারটা যে দেখো এটা তুমি সিগনেচার করো, আমি ডিভোর্স করছো। ডিভোর্স করার পর আমি তখন সেকেন্ড বিয়ে করছি। ও তখন ডিভোর্স ব্যাপারটা হাতে নিয়ে বলতেছে এটা আমার সিগনেচার। আমি বললাম হ্যাঁ এটা তোমার সিগনেচার। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে কাবিনের কাগজ আছে না তোমার কাছে? আমি বলি যে না। তো আমরা কিন্তু আসলে কাবিনের কাগজ উঠাই নাই। তো ওকে করে 3 দিনের ভিতরে কাবিনের কাগজ উঠে কাবিনের কাগজের সাথে এই সিগনেচার মিলে দেখতেছে যে এটা আসলে ওর সিগনেচার না। ও আমাকে বলে এটা আমার সিগনেচার না। আমি বললাম এটা তাহলে আমার কাছে কীভাবে আসছে? ও বলে তুমি এটা কি কোর্টের মাধ্যমে পাইছো, ইয়ের মাধ্যমে পাইছো, মানে যেটা বলে যে মানে তুমি কি এটা মানে ডাকের মাধ্যমে পাইছো? আমি বলে না ডাকে পাইনি, একটা লোক আমাকে এনে দিয়ে গেছে। ও আমাকে তখন বলতেছে যে এগুলো সবই তোমার বন্ধুর, মানে তোমার ওই বন্ধুর চালাকি, তোমার ছোটো ভাইয়ের চালাকি। আমি তখন বলতেছি দেখো তুমি আমাকে এই সিনেমা স্টাইলে গল্প শোনায়ও না, আমার এই কথাগুলো তো শুনতে ভালো লাগতেছে না। তখন আমাকে বলে ঠিক আছে ভালো লাগানোর কাজ করতেছি। ঠিক তারই 2 দিন পরে ও থানা থেকে আমার নামে মামলা করে দেয়। মানে আমি ওর প্রথম বউ, মানে এভাবে মামলা করেছে, আমি প্রথম বউ, আমার কাছ থেকে পারমিশন না নিয়ে ও সেকেন্ড বিয়ে করে ফেলে। যখন মামলা করে দেয় তখন থানা থেকে ওসি সাহেব আমাকে ফোন করে। ওসি সাহেব আমাকে ফোন করে বলে যে থানা থেকে ওনার সাথে দেখা করার জন্য। উনি যখন আমাকে ফোন করে আমি যখন থানাতে যাই, থানা থেকে আমি তখন ওনাকে স্টোরিটা খুলে বলি যে এই ঘটনা, আমাকে ডিভোর্স করছে, আমার টাকা নিয়ে চলে গেছে এইগুলা। তখন উনি বলে যে টাকা নিয়ে চলে গেছে এটার কোনো প্রমাণ নাই, আর যে ডিভোর্স লেটার আপনার কাছে আছে ওই ডিভোর্স লেটারে যে সিগনেচার করে এটা কিন্তু আপনার বউয়ের সিগনেচার না, এটা আপনার বউয়ের সিগনেচার না। আমি তখন বলি যে মানে এইটা কেমন কথাবার্তা, মানে আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না, মানে আমাকে একরকম মক্কেল বানিয়ে দেওয়া হয়েছে। পরে বলতেছে যে আপনার নামে মামলা করা হয়েছে, এখন মানে কী করবেন আপনাকে যে আমরা তো আপনাকে থানায় ধরে নিয়ে আসবো, আপনি এটা একটা সমাধান করেন। আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে কী করবো। আমি তখন সালমার আব্বা আম্মার সাথে কথা বলি, মানে সালমা তখন এমন পরিমাণ অ্যাটিটিউড করতেছে যে সত্যি ওরে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, মানে ওরে সত্যি কিডন্যাপ করে নিয়ে গেছে। আর এই পর্যন্ত নয়নের সাথে কিন্তু আমার কোনো যোগাযোগ নাই। তখন আমার আব্বা, মানে আমার মা, তারপর হচ্ছে আমার মামা নেই, তারপরে গ্রামের আরও মানুষ, সালমার আব্বা আম্মা মিলে সবাই মিলে সিদ্ধান্ত করে যে যত যাই হয়ে গেছে আমাকে নাকি 2 বউ নিয়ে সংসার করতে হবে। আমি তখন বলি যে সালমা আমাকে ছেড়ে চলে গেছে, আমি সেকেন্ড বিয়ে করেছি, তাহলে কেন আজকে ও আমার সাথে এই কাজগুলো করবে? তখন বলতেছে যে না এখন কিছু করার নাই, যদি না হয় তাহলে তোর নামে মামলা দিয়ে দিবে তোকে। আমি বলি যে না আমি বিয়ে করবো না। আমার কথা সোজা যে না আমি তো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, আমি কেন বিয়ে করবো? আমি বলি যে আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না বলে তক্তা ইয়ে করতে থাকি। ঠিক তারই 5 থেকে 6 দিন পরে আমি চিটংয়ে চলে যাই। ওই চিটং থেকে আমাকে হচ্ছে পুলিশে ধরে ফেলে। চিটং থেকে ধরে আমাকে সরাসরি হচ্ছে আমাদের কক্সবাজার থানাতে নিয়ে আসে, আমাদের এলাকায় থানাতে নিয়ে আসে। থানাতে আনার পর আমাকে থানাতে আটকায় রাখে। প্রায় আমি থানাতে 15 থেকে 20 দিনের মতো থাকি। 15-20 দিন থাকার পর কী হয় না হয় জানি না, অ্যান্ড 15-20 দিন পরে আমাকে ছুটে আনে। থানা থেকে ছুটে আনার পর আমি তখন বলি যে আমি তখন দেখি যে সালমাপুর আমার ঘরে বসে গেছে। সালমাপুর আমার ঘরে একেবারে খুব সুন্দর করে থাকতেছে, মানে সালমা এক ঘরে থাকতেছে আর হচ্ছে সাইমা আমার মানে সেকেন্ড বউ আরেক ঘরে থাকতেছে। আমি তখন আমার মাকে বলি যে ও এই ঘরে কীভাবে আসছে? আমার মা বলে তুই ডিভোর্স করস নাই, ও তোরে ডিভোর্স দেয় নাই, তুই ওরে তালাক করস নাই, তাহলে আসবে না। এরপরে আমি তখন বলতেছি যে আমি বলি যে তাহলে আমাকে ছুটে আনছে কে? আমার মা বলতেছে আমরাই ওরে বলছি যে তুই ছাইরে আন, আমরা তোরে নিয়ে সংসার করবো, মানে তোরে ছাড়বো না। এটা সালমার সাথে কমিটমেন্ট করে আমি তখন সালমাকে নিয়ে আসছি। আমি তখন বলি যে এটা কেমন কথা হইলো, তোমরা এইভাবে নিয়ে আসলা? এরপরে আমি তখন যাই হোক আর কিছু বলতেছি না। আমি তখন হচ্ছে মানে সরাসরি হচ্ছে যাই হোক আমি সব কিছু বাদ দিয়ে আমি তখন অফিসে যে আমার অফিস করি। তো দিন যত যাচ্ছে আমার পারিবারিক জীবনে কলহর ততই বাড়তেছে, মানে প্রতিটা মুহূর্ত সালমার সাথে সাইমার প্রচুর পরিমাণ ঝগড়া, মানে সাইমা সালমাকে দেখতে পারে না, আর আবার সালমা সাইমাকে দেখতে পারে না। আর এর মাঝে আমার সাইমার ঘরে কিন্তু সন্তান হয়, মানে আমার সাইমার ঘরে একটা মেয়ে সন্তান হয়, আর সালমার ঘরে কোনো সন্তান হচ্ছিল না। কেন হচ্ছিল আমি জানি না। সাইমার ঘরে সন্তান হয়। এখন মানে আমার 2 বই আছে, পরিবারে 2টা বই আছে। আমি আসলে কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমি কিন্তু মন থেকে আমার বউ সাইমাকে ভালোবাসি। আমি কিন্তু সালমাকে ওভাবে হচ্ছে আমি জানি যে সালমা আমার সাথে সব কিছু নাটক করতেছে। ও আচ্ছা আমি কিন্তু এরই মাঝে মানে খোঁজখবর নিয়েছিলাম, মানে খোঁজখবর নিয়ে দেখেছি যে ও কিন্তু ঠিকই মানে ওর সাথে পালাই গেছিলো, নয়নের সাথে পালাই গেছিলো। অ্যান্ড পালাই যাওয়ার পরে তখনও আবারও মানে ফিরে আসছে।
মানে ও ফিরে আসছে। তো এখন মানে মেনলি যে সমস্যাটা আমার দাঁড়াইছে, আমি কিন্তু সালমাকে নিয়ে সংসার করব না, আমি আগে পরে সালমাকে ছেড়ে দিব। মানে আমার একটা প্ল্যানিং যে আমি সালমাকে ছেড়ে দিব, আমি সালমাকে রাখবো না, ওরকম একটা প্ল্যানিং নিয়ে আমি আছি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সালমাকে ছাড়ার জন্য আমার যে টাকার দরকার, মানে কাবিনের যে টাকার দরকার, ওই কাবিনের টাকা আমার কাছে নাই। মানে কাবিনের টাকা আমার কাছে নাই। আমি কাবিনের টাকা মানে কাবিনের টাকা জোগাড় হলে তারপর আমি কাবিনের টাকা দিয়ে সালমাকে ছাড়বো, এটা হচ্ছে আমার প্ল্যানিং। কিন্তু দিনগুলো সামনের দিকে এভাবে অতিবাহিত হইতেছে। বাট একটা ব্যাপার আমি খুব খেয়াল করে দেখি যে কোনোভাবে সাইমা আর সালমার ঝগড়া থামাইতে পারতেছি না। মানে ওদের প্রচুর পরিমাণ ঝগড়া হতে থাকে। অ্যান্ড একটা পর্যায়ে আমি দেখতে পাই যে আমার মা সম্পূর্ণ সালমার সাপোর্ট নিয়ে নেয়। মানে আমার মা সালমাকে ছাড়া কিছুই বোঝে না, মানে যত কথাই হোক সবই সালমা, মানে সালমাকে ছাড়া আমার মা কিছুই বুঝতেছে। আমি তখন অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, আমার মা এরকম করে মানে সালমার প্রেমে কেন পড়ে গেল। মানে সাইমা তখন খুবই কান্নাকাটি করে আমাকে ফোন করে বলে যে তোমার মা তোমার মানে প্রথম বউ ছাড়া কিছুই বোঝে না, খুবই কান্নাকাটি করে। মানে সাইমার কান্নাকাটিতে আমার নিজের অনেক বেশি খারাপ লাগে। আমিও তখন নিজের মনকে প্রশ্ন করি যে আসলে মানে সাইমার তো কোনো দোষ নাই, সাইমা তো কোনো দোষ করে নাই, দোষ যদি করে থাকে তাহলে সালমা করছে। অ্যান্ড সালমার দোষের কারণে সাইমা কেন এভাবে সাজা পাবে। আর আমি শুধুমাত্র টাকা জোগানোর জন্য ওয়েট করতেছি। আমার কথা হচ্ছে আমি টাকা যখন জোগাড় হয়ে যাবে, টাকা জোগাড় হয়ে গেলে আমি তখন সালমাকে ছেড়ে দিব, আমি এটা সালমাকে ছেড়ে দেবো, টাকা জোগাড় করার জন্য ওয়েট করতেছি। ওমা এরই মাঝে আমার মা সম্পূর্ণ যখন সালমার সাপোর্ট নিয়ে নেয়, তখন আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমার আসলে কোন সাইডটা নেওয়া উচিত, মানে কোন সাইডটা আমার জন্য বেটার হবে। তো এভাবে দিনগুলো যাইতেছে, অতিবাহিত হইতেছে। আমি টাকা জোগাড় করতেছি শুধুমাত্র মানে সালমাকে ডিভোর্স করে দিব, মানে তালাকে টাকা দিয়ে ডিভোর্স করে দেবো, শুধু এই অপেক্ষায়। কিন্তু এরই মাঝে যেটা সবচেয়ে বেশি দুঃখজনক, মানে যেটা সবচেয়ে বেশি দুঃখজনক আমি শুনতে পাই যে কীভাবে মানে আমার মাকে সালমা পুরো নিজের আয়ত্তে নিয়ে নেয়, মানে আমার মাকে সম্পূর্ণ নিজের আয়ত্তে নিয়ে নেয়। নিজের আয়ত্তে নিয়ে নেওয়ার পরে আমার মায়ের কাছ থেকে সালমা কীভাবে জানে আমাদের যে জায়গা সম্পত্তিগুলো আছে, মানে আমার নানা নানি মারা যাবার পরে আমার মা যে জায়গা সম্পত্তি পাইছে আমার নানু বাড়িতে, এগুলো আমার মা কেন জানি সালমান নামে লিখে দেয়, আমার প্রথম বইয়ের নামে লিখে দেয়। তো এগুলো লিখে দেওয়ার পরে আমি কিন্তু এই ব্যাপারগুলো জানি না। এই ব্যাপারগুলো আমার মামানি আমাকে বলে যে তোর বউ হচ্ছে সালমা মাঝে মাঝে তোর মাকে নিয়ে জানি কোথায় চলে যায়, 2-3 দিনের জন্য নাই। এখন আমি মাঝে মাঝে খবর পাই যে তোর মা নাকি কোথায় কোথায় সিগনেচার করে তোর বউকে হচ্ছে জায়গাটাকে দিয়ে দিছে, এগুলো আমি শুনতে পাই। তখন আমি একদিন আমার মাকে যখন খুব গভীরভাবে জিজ্ঞেস করি, আমি দেখছি মা কেমন জানি অ্যাবনর্মাল হয়ে গেছে, মানে পুরো অ্যাবনর্মাল। মা কোনো মানে মারে কোনো কথা বললেও কোনো ঠিক নেই, মানে মা সম্পূর্ণ অ্যাবনর্মালের মতো আছে। মায়ের এই অবস্থা দেখে আমি বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, মা কেন এরকম হয়ে গেল। তখন আমি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, বিভিন্ন জায়গায় নিয়ে যাই, বাট কোনো কাজ হয় না। পরিশেষে আমার মামানি আমাকে বলেছে মাকে নিয়ে কবিরাজের কাছে যাওয়ার জন্য। আমি কবিরাজের কাছে নিয়ে যাই, আমার মামানি আর মা কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে আমরা জানতে পারি যে সালমার মা, মানে আমাদের পার্শ্ববর্তী গ্রামের যে সালমার মা আছে, সালমার মা আমার মাকে তাবিজ করছে যাতে ওনার মেয়ের কথায় আমার মা উঠে আর বসে। আমার মায়ের মাথার চুল নিয়ে তাবিজ করা হয়েছে। তো আমার মায়ের মাথার চুল নিয়ে তাবিজ করছে সালমার মা। তো এই ব্যাপারগুলো যখন এইভাবে চলতেছিল, তখন আমি আমার মাকে নিয়ে যখন টানা হেঁচড়া করতেছি, একদিন মানে প্রচুর পরিমাণ সালমা আর সাইমার মাঝে ঝগড়া হয়, মানে খুবই ঝগড়া হয়, একদম মারামারির মতো হয়। মারামারি হওয়ার পরে তখন সাইমা আমার কাছে ফোন করে বিচার দেয়, আমাকে বলে যে তুমি কি তোমার মানে বড় বউয়ের বিচার করবা না। আমি তখন আমার মাকে নিয়ে খুব টেনশনে থাকি, আমি তখন সাইমাকেও খুব গালাগালি করি। অ্যান্ড গালাগালি করার পরে সাইমা তখন ওদের বাড়িতে চলে যায়। ওদের বাড়িতে যাওয়ার পরে সাইমা তখন ওর আব্বা আম্মাকে বলে দেয় যে আমার কাছে আর আসবে না, আমার কাছে আর। তখন আমি মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকি, অ্যান্ড মাকে নিয়ে আমি এখানে সেখানে যাই। জাস্ট মাকে তো আমার বাঁচাইতে হবে। যাক 3 মাসের মতো আমি মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে একটা কবিরাজের মাধ্যমে মাকে একটুখানি সুস্থ করি, মা একটু ভালো হয়। মানে যে তাবিজগুলো করছিল, তাবিজগুলো আমি আস্তে আস্তে সব কিছু কাটি। অ্যান্ড সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার মা যখন সুস্থ হয়ে বাড়িতে ফিরে, ঠিক তখনই আমার সেকেন্ড বউ সাইমা আমার জন্য ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়, আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তো ডিভোর্স দিয়ে দেওয়ার পরে তো আমি তখন যেহেতু ডিভোর্স দিয়ে দেয়, তখন আর ওর সাথে আমার কোনো কথা নাই। আর আমার একটা সন্তান ছিল, আমার সন্তানটাকেও নিয়ে যায়। আমার একটা মেয়ের সন্তান হয়েছিল, ওর ঘরে আমার মেয়ের সন্তানটাকেও দেয় না, ও মেয়ের সন্তানটাকে রেখে দেয়। তো রেখে দেওয়ার পরে এখন আমি সালমার সাথে আছি। আমি সালমাকে বারবার বলতেছি যে তুমি আমাকে আমার মায়ের জায়গা সম্পত্তি তুমি তোমার নামে নিয়ে নিছো, তুমি আমাকে জায়গা সম্পত্তি ফিরিয়ে দাও। আমাকে একটা কথাই বল, আমি কীভাবে তোমাকে জায়গা সম্পত্তি ফিরিয়ে দিব, কারণ তোমাকে জায়গা সম্পত্তি ফিরিয়ে দিলে তো তুমি আমাকে ছেড়ে দিবা, আমি জানি তুমি আমাকে ছেড়ে দিবা। আমাকে বারবার এই কথাগুলো বলে। অ্যান্ড সবশেষ আমি থানাতে গিয়ে মামলা করার পরে আমি মামলা করছি আজকে প্রায় খুব বেশি দিন হয় নাই, প্রায় 1 থেকে 1.5 মাসের মতো হয়েছে। এখনও স্টিল মামলা চলতেছে। আমি জানি না যে মামলা রায় কি আসবে। আমি আমার মাকে নিয়ে, আমার মা আমার পক্ষে থেকে মায়ে যায় সাক্ষী দেয়, মানে আমি জাস্ট মাকে বুঝছি আমার মা পাগল ছিল। মায়ের একটা মেন্টাল সার্টিফিকেট বের করি যে আমার মা পাগল ছিল, আমার মা পাগল ছিল, আমার মায়ের কাছ থেকে আমার বউ সিগনেচার নিয়ে নিয়েছে।
আমার মা পাগল ছিল, মায়ের একটা পাগলের সার্টিফিকেট আমি বের করে থানাতে জমা দিই। এভাবে এখন কোর্টের মাধ্যমে চলতেছে যে আপন ভাই আমি আসলে জানি না যে এটা রায়টা কী হবে, রায় কি আমার পক্ষে আসবে নাকি আমার বউয়ের পক্ষে যাবে। যদি আমার বউয়ের পক্ষে যায় তাহলে ভাই আমার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই, আর যদি আমার পক্ষে আসে তাহলে আমি সাথে সাথে আমার বউকে তালাক করে দিয়ে আমি আবার ভাই আমি আর কখনো মানে জানি না যে আমার জীবনটা কী হবে। আপনাকে আমি আমার জীবনটা খুবই এলোমেলো একটা জীবন, জানি না আমি আমার গল্পগুলো আপনাকে সাজায় বলতে পারছি কিনা, মানে খুবই এলোমেলো, আমি আপনাকে বুঝাইতে পারবো না। যদি পারেন আপন ভাই আমাকে একটু সহযোগিতা করুন, আমাকে একটু ফোন করবেন এবং আমাকে বলবেন যে আমি এখন কী করতে পারি। আমি থানাতে মামলা করে রাখছি, আমার এই মামলার কাগজগুলো আপনাকে পাঠাইছি, পেপারসগুলো একটু দেখেন, পেপারসগুলো পাঠাইছি, পেপারসগুলো একটু দেখেন, দেখে একটু পইরা আমাকে একটা বললেন যে ভাই আমি কী করতে পারি। আমি কি আমার বউ সালমার সাথে থাকবো নাকি জায়গা সম্পত্তি পাই বা না পাই সালমাকে ছেড়ে দিব, কোনটা করলে ভালো হবে। আপনি অনেক কিছু বুঝেন, আমাকে একটু জানাবেন ভাই। আপনি অনেক ভালো থাকবেন, আর প্লিজ আমাকে একটু ফোন করবেন ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, শুরুতে সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে পুরোটা গল্প কন্টিনিউ করার জন্য। আসলে ওনার গল্পটা খুবই এলোমেলো, মানে আসলেই কিন্তু এলোমেলো ছিল। আমি সাজায় লিখেছি কিন্তু উনি আরও এলোমেলো করে পাঠিয়েছে। আমি সাজায় লিখেছি, তারপরও জানি না আসলে আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা, কারণ ওনার মানে প্রথম বইয়ের সাথে দ্বিতীয় বইয়ের মানে অনেক পারিবারিক অনেক প্রবলেম আছে। ও এরপরেও মানে উনি আমাকে যেমন করে লিখেছে আমি আমার মতো করে আবার সাজিয়ে সুন্দর করে লিখে আপনাদেরকে শুনিয়েছি। আই ডোন্ট নো যে আপনারা বুঝতে পারছেন কিনা। দর্শক বন্ধুরা, এখন ওনার পরিস্থিতিটা মানে এমন একটা পর্যায়ে যে সে বলতেছিল যে তার বউয়ের কাছ থেকে যদি সে জায়গা সম্পত্তিগুলো তার মায়ের আইনি মাধ্যমে সে পেয়ে যায়, তার মাকে যে পাগল সাব্যস্ত করেছে যে আমার মা পাগল ছিল, আমার বউ আমার মায়ের কাছ থেকে সিগনেচার নিয়ে নিছে, মাকে পাগল বানাইছে। তো সেই ক্ষেত্রে আসলে জায়গা সম্পত্তি পেয়ে যাওয়ার কথা। যদি এটা যদি প্রমাণ হয় যে উনি পাগল ছিল, পাগল থাকার পর ওনার কাছ থেকে সিগনেচার নিয়ে গেছে গ্রামের মানুষ, সেক্ষেত্রে কিন্তু মানে জায়গা কিন্তু আবার ফিরে চলে আসবে, সালমা কিন্তু জায়গা নিতে পারবে না। কিন্তু আরেকটা ব্যাপার আছে, সালমার বাড়ি কিন্তু পাশাপাশি গ্রাম, এখানে কিন্তু সালমারও খুব পাওয়ার আছে, এলাকার লোকদের সাথে সালমারও খুব পাওয়ার থাকবে। আই ডোন্ট নো জায়গা সে পাবে কিনা, বাট আমার কাছে মনে হয় যে জায়গা পাক বা না পাক সালমাকে নিয়ে থাকাটা তার জন্য আমার কাছে মনে হয় না ভালো হবে। কারণ আমি একবারে বলেছিলাম যে আপনাদেরকে গল্প শুরুতেই বলেছিলাম যে এই ধরনের প্রবলেমগুলো আমরা করি, আমরা খুবই দুর্বল হই, সরল হই, এবং পরিশেষে এই সরলতা আমাদেরকে খুব বেশি কষ্ট দেয়। তার উচিত হবে যে কোনোভাবে হোক সালমাকে ছেড়ে দেওয়া, জায়গায় ফিরে পাক না পাক। আমি তাকে এটা ফোনেও বলেছিলাম, এখন আপনাদেরকেও বলি। কিন্তু আমি জানি যে যারা আছেন তারাও কিন্তু আপনারা যারা জীবনের গল্প শোনেন, আপনারা অনেক বেশি বিচক্ষণ মানুষ, অনেক ইন্টেলিজেন্ট, অনেক বুদ্ধিমান। আপনারাও নিজেদের মতামতটা কমেন্টস বক্সে লিখে পাঠাতে পারেন যে উনি যদি ওনার মানে সালমার সাথে থাকে ভালো হবে কি না। বা সাইমার সাথে কিন্তু সালমা সেকেন্ড বউ যে ছিল সাইমার সাথে কিন্তু ডিভোর্স হয়ে গেছে অলরেডি। সাইমা কিন্তু সেকেন্ড বউ ছিল, সে কিন্তু অলরেডি মানে দ্বিতীয় বউ, সে কিন্তু তাকে ডিভোর্স করেই দিছে সোহেলকে। তো সোহেলের এখন যে বউ আছে তার নাম হচ্ছে সালমা। এখন সালমার সাথে সে থাকবে কিনা আমার কাছে এটাই প্রশ্ন করছে। যে আমি মনে করি যে জায়গা পান বা না পান, জায়গা পাইলেও তাকে ছেড়ে দেন আর না পাইলেও তাকে ছেড়ে দেন, এটা আমার চিন্তা ভাবনা। সো আপনাদের কোনো কমেন্টস থাকলে আপনারা প্লিজ কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। আজকের গল্প অনেক লম্বা হয়ে গেছে, আমি অতি বিলম্ব না করে জীবনের গল্পের অনুষ্ঠান থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবার হাজিরে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনায় দর্শক বন্ধুরা আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।